আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা যে প্রবলেম গুলো অলরেডি দেয়া আছে সেগুলো আগে সলভ করি। আর যদি সমস্যা থাকে পরে আমরা সেটা নিয়ে ডিসকাস করলাম না হয়। আচ্ছা, ফার্স্টে খুব আহ স্যার অ্যাসাইনমেন্টে হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। স্যার ওই যে 11 নম্বর যে ইয়াটা স্যার, কোশ্চেন 11C যেটা স্যার, হুম। এরর দিয়ে অ্যাড করতে হতো স্যার। ওখানে কি আমি স্যার ভিআইটা স্যার পিক টু পিক 2 ইন্টু করবো নাকি এমপ্লিফাই 1 বের করে 1 ইন্টু করবো স্যার? মানে অ্যামপ্লিচিউড ওয়ান ধরবেন কিনা সেটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, নাকি যদি অ্যামপ্লিচিউড ধরে করেন তাহলে আউটপুট যেটা সেটা অ্যামপ্লিচিউডটার হিসেবে আসবে, যদি পিক টু পিক ধরে করেন তাহলে আউটপুটটাও পিক টু পিক ধরে আসবে। আর স্যার ওই আরেকটা ম্যাথ ছিল স্যার, ওখানে স্যার ওই যে ইয়ার অপেমের স্যার, ওখানে স্যার হুম। V2 আর V1 ইকুয়াল আসা পড়ছে, তাহলে কি আমার ভি আউটপুটটা কি স্যাচুরেশন প্লাস হবে না মাইনাস হবে স্যার? মানে আচ্ছা, এইটা মনে হয় ল্যাব শিটও একটা প্রবলেম ছিল এরকম, তাই না? এরকম কি নাকি এই প্রবলেমটা? স্যার এটা হচ্ছে স্যার। আচ্ছা, এটা পাঠান, স্ক্রিনশটটা পাঠান তাহলে আচ্ছা স্যার আমি স্যার। সলভ করে দিচ্ছি। আচ্ছা, একটা করে আসি। প্রথমত হইলো, হ্যাঁ, যদি ডিফারেন্সিয়েটর থাকে। আচ্ছা, এই টাইপের প্রবলেম আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট বলতে ধরেন এখানে যে কোনো একটা সার্কিট দেয়া আছে। এইটা হইলো বেসিক্যালি আমাদের ইন্টিগ্রেটর সার্কিট। ঠিক আছে, এটা হলো আমাদের ইন্টিগ্রেটর সার্কিট। সো এখানে যেমন ইন্টিগ্রেটর আছে আর বলে দিছে যে দি ইনপুট যেটা সেটা হলো 4 - 4 এরকম ফ্লাকচুয়েট করতেছে। তো সাপোজ এখানে আর আছে, এখানে সি আছে। এটা কি আছে সেটা থাকুক, এক্সাক্ট যে ভ্যালু গুলা সেটা থাকুক, বাট এটা ভি ইনপুট এরকম দেয়া আছে। এইটা মানে এই টাইপের ম্যাথ গুলা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের অনেক আইডেন্টিফাইও করতে হয়। আপনারা দেখবেন যে প্রিভিয়াস মিডের কোয়েশ্চেনে এরকম একটা ম্যাথ আছে যে এইটা হলো আমাদের ইনপুট আর এইটা হলো আমাদের আউটপুট, এরকম একটা ম্যাথ আছে। এইটা কি খেয়াল করছেন কেউ? এটা হলো আউটপুট আর এইটা হলো ইনপুট। তাহলে আমাদেরকে বলছে এখানে একটা সার্কিট ডিজাইন করতে। আমি এই ম্যাথটাতে আসতেছি, আগে এটা নিয়ে একটু কথা বলে নিই। তো এরকম একটা ম্যাথ প্রবলেম আছে, এইটা কি খেয়াল করছেন কেউ? বা এটা কি হইতে পারে সেটা বলতে পারবেন? ব্লুটা হলো ইনপুট, রেডটা হলো আউটপুট, আমাদের সার্কিট স্যার ডিজাইন এটা করতে হবে। নন ইনভার্টিং এমপ্লিফায়ার। এটা নন ইনভার্টিং স্যার। আচ্ছা, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার মনে হচ্ছে, তাই না? আচ্ছা, দেখেন, খেয়াল করে দেখেন, ক্লাসে একটা জিনিস বলছিলাম। যদি আপনি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার করেন, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফর্মুলাটা হলো এরকম: 1 + R2/R1 × V ইনপুট। এইটাকে কোনোভাবেই আপনি আউটপুট যেটা সেটাকে ইনপুট থেকে কোনোভাবেই ছোট করতে পারবেন না। ঠিক আছে, যেটা ক্লাসে বলছিলাম আপনারা নিজেরাও চেষ্টা করে দেখতে পারেন, কারণ এই রেশিওটা যাই হোক, আমাদের আলটিমেটলি এই ব্র্যাকেটের ভিতর অলওয়েজ যেটা আসবে সেটা একের থেকে বড় আসবে। একের থেকে বড় আসা মানে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কখনোই অ্যাম্পলিফাই বাদে অ্যাটেনুয়েট করতে পারে না, মানে ছোট করে ফেলতে পারে না। অবশ্যই আমাদের আউটপুটে যেটা আসবে সেটা ইনপুট থেকে বড়ই হবে। সো আমাদেরকে এখানে যেটা করতে হইতো, একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করতে হইতো, যেটা আমাদের আউটপুটটাকে ছোট করে ফেলবে। তো সাপোজ এটা যদি থাকে 5 আর এটা যদি থাকে 2.5, একটার অ্যাম্পলিটিউড 5 ইনপুটের আর আরেকটার হলো 2.5, তার মানে অর্ধেক হয়ে গেছে। সো আমাদের করতে হইতো V0 = -R2/R1 = V ইনপুট। তার মানে উপরে যদি আমি 10K দেই, নিচে আমাদেরকে 20K দিতে হবে। তো এখান থেকে হাফ VI চলে আসতেছে। তার মানে আমরা যদি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নিই, এখানে ইনপুট দেই আর এখানে হলো আমাদের গ্রাউন্ড, এটা আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো এখানে যদি 20 দেই, এখানে 10K দিতে হবে। সরি, উল্টা লিখলাম। এখানে যদি 10K দেই, এখানে 20K দিতে হবে। তাইলে এটা অর্ধেক হয়ে যাবে। বাট আপনারা যে জিনিসটা গেস করতে পারতেছেন সেই জিনিসটাই হচ্ছে যে এখানে একটা মাইনাস চলে আসতেছে। তো এটা ইনভার্ট করে ফেলতেছে। এখন এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সামনে আরেকটা অপ অ্যাম্প লাগাই দিব।
যেখানে এই দুইটার ভ্যালু সেম, 1 কে করলে এটা জাস্ট ইনভার্টার হয়ে যায়, সাইন চেঞ্জ করে ফেলে। ক্লিয়ার না? এটা কি বোঝা যাচ্ছে কি বলছি? দেখেন তো, মানে আমাদের যদি অ্যাটেনুয়েট করতে বলে তাহলে কিন্তু নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করে লাভ নাই, কারণ আমাদের ফর্মুলাটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একের থেকে বড়ই হবে। তো এই টাইপের ম্যাথ প্রবলেম, যে আমাদের ইনপুটে কিছু একটা দেয়া, আউটপুট কি হবে, এই টাইপের গেস করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এরকম আসতে পারতো যে এরকম একটা দেয়া, আর ভি ইনপুট সাপোজ এরকম দেয়া, বলবে যে ড্র ভি আউটপুট, এই টাইপের একটা ম্যাথ প্রবলেম থাকতেই পারে। ঠিক আছে, সো এখন আমরা আমাদের যেই প্রবলেমটা হাতের কাছে আছে সেটা নিয়ে একটু ডিল করি। এটা এরকম একটা প্রবলেম যে এখানে আমাদেরকে একটা ইন্টিগ্রেটর সার্কিট দিয়ে দিছে, আর বলছে আমাদের ভি ইনপুটটা হলো এরকম। ঠিক আছে, সো আমরা জানি যে ভি আউটপুট যেটা, সেটার ফর্মুলা এরকম -1/RC ভিআইডি, এরকম। সো এখন আমাদের যে আউটপুটটা হবে সেটা হলো এই গ্রাফের, এই গ্রাফটার ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, এই গ্রাফটার ইন্টিগ্রেশন হবে আমাদের আউটপুট। সো এই গ্রাফটার ইন্টিগ্রেশন কি হতে পারে সেটা একটু বুঝি। ঠিক আছে, সো এই যে এইটুক পার্ট আছে 0 থেকে 0.5 পর্যন্ত, 0 থেকে 0.5 পর্যন্ত। তার মানে আমাদের এইটুকের মধ্যে এইটাকে ইন্টিগ্রেট করলে কি হবে সেটা বের করতে পারি। তো সেটা কিভাবে বের করা যায়? একে তো আমাদের ফর্মুলাটা হলো -1/RC ইন্টিগ্রেশন অফ ভিআই ডিটি। সো তার মানে এইখানে আমাদের এইটুক জায়গা জুড়ে 0 থেকে 0.5 এর মধ্যে আমাদের ইনপুট আছে 4। তো আমরা এখানে 4 বসায় দেখতে পারি। সো যদি 4 বসাই, 4 কে ইন্টিগ্রেট করলে আসে টি, তার মানে -1/RC, এখানে 4 চলে আসলো আর এখানে টি চলে আসলো, প্লাস সি। যদি আমরা এখানে কোনো লিমিট না বসাই, তার মানে এই পুরা পার্টটা হইলো আমাদের, এই পুরা পার্টটা হবে আমাদের স্লোপ, আর এটা হলো আমাদের ভ্যারিয়েবল। তার মানে এখানে স্লোপটা হবে আমাদের একটা নেগেটিভ স্লোপ, যেটা -4/RC। আরসির ভ্যালুটা আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে, সেখান থেকে দেখে দেখে বসাই দিতে পারবো। এখন এক্সাক্ট ভ্যালুটা দরকার আছে কিনা, এক্সাক্ট ভ্যালুটা জানার জন্য আমাদের এই সি এর ভ্যালুটা জানা উচিত। যে আসলে যদি আমরা এক্সাক্ট ভ্যালু অনুযায়ী প্লট করতে চাই, আমরা মোটামুটি একটা গেস করতে পারতেছি আউটপুটটা কিরকম হবে। এই 0.5 এই টাইম জুড়ে একটা নেগেটিভ স্লোপের গ্রাফ হবে। আবার যখন আমরা -4 বসাবো, V0 ইজ ইকুয়াল টু -1/RC, -4 বসাবো কারণ 0.5 থেকে 1 পর্যন্ত, 1 পর্যন্ত এখানে -4 আছে। সো যদি -4 বসাই, এখানকারটা চলে আসবে 4/RC টি প্লাস সি। এইটা হলো একটা স্লোপ হবে। সো একটা পজিটিভ স্লোপ হিসেবে কাজ করবে, এরকম কিছু একটা পাবো। সো আমাদের স্লোপ বা আমাদের গ্রাফটা হবে এরকম। এটা কি বোঝা যায় কিনা যে এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা এইটা পাচ্ছি? ইন্টিগ্রেশন কিভাবে হয়? কনস্ট্যান্ট ভ্যালুকে ইন্টিগ্রেট করলে আমাদের ভ্যারিয়েবলটা আবার ফেরত চলে আসে। যেমন এক্স কে ডিফারেন্সিয়েট করলে যেমন 1 হয়, 1 কে ইন্টিগ্রেট করলে এক্সটা ফেরত চলে আসে, একইভাবে এখানে 4 কে ইন্টিগ্রেট করলে 4টি চলে আসতেছে। সো আমরা প্রথম পার্টের জন্য একটা মাইনাস স্লোপের গ্রাফ পাচ্ছি, আর পরের পার্টের জন্য একটা পজিটিভ স্লোপের গ্রাফ পাচ্ছি। এইটুকু কি ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, এখন যদি আমাদের এক্সাক্ট ভ্যালুটা জানতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে এই সি এর জন্য আমরা টি এর জায়গায় 0 বসাইতে পারি। টি এর জায়গায় যদি 0 বসাই, আমাদের ইনপুট কত সেটার সাথে আউটপুট কত, টি এর জায়গায় যদি 0 বসাই, আর টি এর জায়গায় যদি আমরা টি এর জায়গায় যদি 0 বসাই আর টি এর জায়গায় যদি 0.5 বসাই, তার মানে বেসিক্যালি এখানে আমরা 0 থেকে 0.5 পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমাদের ভ্যালু যত আসে সেইটা হবে আমাদের আউটপুট। বেসিক্যালি 0 থেকে 0.5 4 ডিটি, আর এখানে -1/RC, এভাবে রেখে দিব।
এখন এইটা আমরা পুরাটাই ক্যালকুলেটরে বসায় দিলে আমাদের একটা অ্যান্সার চলে আসবে। পুরাটা যদি আমাদের অ্যান্সার চলে আসে, সাপোজ এখানে আমাদের অ্যান্সার আসলো 20, ঠিক আছে, এখানে যদি আমাদের অ্যান্সার আসে 20, সো এইটাকে আমরা কিভাবে দিব, এখানে দিব 10, এখানে দিব -10, যাতে পুরাটার গ্যাপ হয় 20, মানে এই 20টা উপরে নিচে অসিলেট করতেছে, এইভাবে করে চিন্তা করে নেওয়া যায়। মানে স্যার 20 হলো পিক টু পিক ধরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে করে অসিলেট করতেছে, বাট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা হলো স্লোপটা বের করা। কারণ এই জিনিসটা নিয়ে আসলে প্রবলেমটা হয়। কারণ এইটা বসায় দেওয়ার সাথে সাথে হয়তো 20 বা -20 যে কোনো একটা চলে আসতে পারে, বাট আমাদের স্লোপ মানে কার্ভটা দেখতে কিরকম সেটার ইম্পর্টেন্সটা বেশি। ঠিক আছে, এটা কি বোঝা গেছে যে এটা কিভাবে এইরকম ট্রায়াঙ্গুলার শেপ হইলো, এটা আমরা বুঝতে পারতেছি কিনা? জি স্যার। ঠিক আছে, এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই একটু রেসপন্ড করেন। আহ বোঝা না গেলেও বললেন, প্রতিটা জিনিস যেগুলো নিয়ে ডিসকাস করব খুবই ইম্পর্টেন্ট। আমি নিজেও কোয়েশ্চেন দেখি নাই, ইভেন যারা কোয়েশ্চেন করছে তারাও কোয়েশ্চেন দেখে নাই যে কোন কোন কোয়েশ্চেন গুলো অ্যাকসেপ্টেড হয়েছে। সো আমি আপাতত কিছুই বলতে পারতেছি না, বাট ধারণা করা যায়, আপনারাও প্রিভিয়াস কোয়েশ্চেন দেখলে মোটামুটি একটা ধারণা করতে পারেন যে কোত্থেকে কোয়েশ্চেন আসতে পারে। সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে খুবই ভাইটাল, ঠিক আছে, কালকের জন্য। তো সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা স্যার এটা আবার একটু স্যার রিপিট করলে গ্রাফটা ভালো স্যার হয়। আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, গ্রাফটা আরেকটু বললে ভালো হয়। আমি আহ আরেকটা দেই, আপনারা দেখেন এটা সেন্স মেক করে কিনা, তারপরে আবার এটাতে ফেরত আসবো। ঠিক আছে, এটা ভি ইনপুট, এখানে সি আছে, এখানে আর আছে। ঠিক আছে, সো এইটা হলো বেসিক্যালি ভি আউটপুট, এটা একটা হলো ডিফারেন্সিয়েটর। সো আর সি ডি ভিআই ডিডি, এরকম কিছু একটা। ঠিক আছে, সো আমাদেরকে বলে দিল যে ইনপুটটা হলো বেসিক্যালি এরকম, ইনপুটটা বেসিক্যালি এরকম, আমাদেরকে আউটপুট ড্র করতে হবে। আমরা কি করব? তো প্রথমত বলে দিল যে সাপোজ এটা 0, এটা 4, এটা -4, এটা 1, এটা 2, এরকম করে কিছু ভ্যালু বলে দিল, তার মানে এটা 0.5। ঠিক আছে, এরকম কিছু ভ্যালু বলে দিল। এখন আমরা কি করব? আমাদের টার্গেট হলো এই জিনিসটা বোঝা যে এটা হলো একটা ডিফারেন্সিয়েটর, তার মানে এই 0 থেকে 0.5 এই টাইমটুকু জুড়ে, এই টাইমটুকু জুড়ে দেখেন একটা সেগমেন্ট কাজ করতেছে, একটা স্ট্রেট লাইন কাজ করতেছে 0 থেকে 0.5, এখানে একটা স্ট্রেট লাইন কাজ করতেছে। সো আমরা আগে এইটাকে হ্যান্ডেল করতে পারি। সো এইটার ইকুয়েশনটা কিরকম হবে সেটা আগে লিখি। এটার ইকুয়েশনটা হবে 4/0.5, এটা হলো তার স্লোপ, ইনটু টি, তার মানে এটা হলো 8t, এরকম একটা ইকুয়েশন, যে y ইজ ইকুয়াল টু 8x, এইরকম একটা ইকুয়েশন হলো এইটা, y ইজ ইকুয়াল টু 8x বা 8t, যেহেতু x এক্সিসে t আছে। তার মানে এখন যদি আমরা এই 8t কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? 8t কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? 8 8, তাই না? তার মানে এই পুরা টাইমটুকু জুড়ে আমরা এখান থেকে একটা এরকম -8 আর সি, এরকম একটা ভ্যালু পাবো না? জি স্যার। জি স্যার। তার তার মানে এইখান থেকে আমরা এই যে এইরকম একটা ভ্যালু পাবো। এই ডিফারেন্সিয়েটারের ইনপুটটা পজিটিভই আসবে, কারণ যেহেতু ডিফারেন্সিয়েটার, মাথায় রাখবেন ডিফারেন্সিয়েটার সবসময় আমাদেরকে স্লোপ দেয়। ঠিক আছে, ডিফারেন্সিয়েটার আমাদেরকে সবসময় অ্যান্সারটা স্লোপ দেয়। যেমন y ইজ ইকুয়াল টু 8x এর স্লোপ কিন্তু আমাদের 8, সো 8 টিকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা 8ই পাচ্ছি। সো ডিফারেন্সিয়েটারের অ্যান্সার যদি ডিফারেন্সিয়েটার শুধু এইটুক প্লট করা লাগতো তাহলে 8 আসতো, কিন্তু আমাদের কিন্তু এই যে -RC এই পার্টটুকুও আছে, তার মানে আমাদের এটা মাইনাস ভ্যালু চলে আসতেছে। এরপরে চিন্তা করে দেখেন, এরপরে কিন্তু আছে এই পার্টটা, তার মানে 0.5 থেকে 1.5 পর্যন্ত এইরকম একটা পার্ট আছে। এখন নিশ্চয়ই এইটারও একটা স্লোপ আছে, এইটার ভ্যালুটা কি হবে? বা এই যে স্ট্রেট লাইনটা আছে এইটার ইকুয়েশনটা কি হবে? এটা যদি 8x হয়, এটা কি হবে? y ইজ ইকুয়াল টু নেগেটিভ -8x স্লোপ। প্লাস
সি যেটাই থাকুক, আমরা ধরে নিলাম প্লাস সি, ঠিক আছে? কেন? কারণ এই যে এটা নিশ্চয়ই ওয়াই এক্সিস কে কোনো এক জায়গায় ইন্টারসেক্ট করবে, তাই না? তাই তো। সো আমরা জানি না কোথায় করবে, বাট এটা তো, যেহেতু এটা 8x, উপরে যেটা উঠতেছে যেটা 8x, একইভাবেই তো নামতেছে, সো এটা মাইনাস 8x। আপনারা লাগলে এখানে হিসাব করে দেখেন, স্লোপ তো বের করাই যায়, পুরাটার ইকুয়েশনে বের করে ফেলা যায়, কিন্তু আমি এটা প্লাস সি ধরে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, আমি না হয় এটাকে পুরাটাই করে দিই, ঠিক আছে? পুরাটা করে তারপরে এক্সপ্লেইন করতেছি যে সি ধরে রাখলে কি হতো। সো আমরা দুইটা পয়েন্ট নিই, একটা পয়েন্ট হইতে পারে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হলো 0.5, 4, আর একটা পয়েন্ট ধরতে পারি এই পয়েন্টটা, এই পয়েন্টটা হলো 1,0। তাহলে যদি আমরা এখানকার স্লোপ বের করি, তাহলে স্লোপটা কত হয়? স্লোপটা হবে 4/0.5 বা -8x, ঠিক আছে? এখানে একটা মাইনাস আছে, সো এইখানে আমাদের স্লোপটা আসতেছে -8। আর আমরা যদি এই y-y1 ডিভাইড বাই x-x1 ইজ ইকুয়াল টু y2 y1 ডিভাইড বাই x2 x1, বেসিক্যালি এটা হলো আমাদের ফর্মুলা। সো আমরা যদি এখানে ফর্মুলাটা ডিরেক্ট বসাই, সো এখানে আসতেছে x-1 আর এটা আসতেছে -8। সো এখান থেকে আসতেছে y ইজ ইকুয়াল টু -8x প্লাস 8, ঠিক আছে? তার মানে এই যে স্ট্রেট লাইনটা আছে, এইটার ইকুয়েশনটা আসতেছে এরকম, ঠিক আছে? -8x প্লাস 8। এখন আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি, ভি নট ইজ ইকুয়াল টু -rc dvi dt, -8x প্লাস 8 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? -8 না? দেখেন তো, -8x প্লাস 8 কে ডিফারেন্সিয়েট করলে -8 আসে না, কারণ 8 কে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, আর -8 কে ডিফারেন্সিয়েট করলে -8 আসে, -8x করলে -8 আসে। সো এটা করলে আমাদের পাচ্ছি 8rc, তার মানে এই যে এইখানে চলে আসবে, এই টাইমটুকু জুড়ে এটা চলে আসবে। সো এইটা আসতেছে 8rc, এটা আসতেছে -8rc। ক্লিয়ার না? দেখেন তো, এইটা বোঝা যায় কিনা? জি স্যার। ডিফারেন্সিয়েটরটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেটরটা দিলে জাস্ট স্লোপটা আঁকলেই ইনাফ। ইনিশিয়াল পয়েন্ট গুলা বের করাটা একটু ডিফিকাল্ট, সেটা পরে ডিল করতেছে। আগে দেখেন এটা বোঝা যায় কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা কি করতেছি, আমরা একটা আমাদের ফিক্সড ফরম্যাট গুলো আছে, যেমন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, এরকম কিছু ফিক্সড ফরম্যাট আছে। এটা কিন্তু একটা ফিক্সড ফরম্যাটে পড়ে গেছে যে এটা একটা ডিফারেন্সিয়েটর। সো এখানে আমাদের ইনপুটটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, সো এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভটাকে আমরা ভাগ করে নিছি। প্রথমে যেখানে পজিটিভ স্লোপ আছে সেটার ইকুয়েশনটা বের করছি, সেটা আসছে y ইজ ইকুয়াল টু 8x। এরপরে আমরা আমাদের ফর্মুলায় বসায় দিয়ে ভ্যালু বের করতেছি, দেখেন ফর্মুলায় বসায় দিয়ে ভ্যালু বের করতেছি। সো যতক্ষণ সে এরকম পজিটিভ স্লোপ দিচ্ছিল ততক্ষণ আমরা ভ্যালু পাইছি -8rc, যতক্ষণ সে নেগেটিভ স্লোপ দিচ্ছে ততক্ষণ আমরা পাইছি পজিটিভ 8rc। সো এই অনুযায়ী আমরা গ্রাফটা ড্র করে ফেলতে পারতেছি, এই জিনিসটাই কন্টিনিউ হবে, -8rc আর 8rc এটার মধ্যে অসিলেট করতে থাকবে। একটু ক্লিয়ার কিনা দেখেন তো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। যেমন এখন যদি আমি একটা কোয়েশ্চেন করি, আহ আমাকে খালি এটা বলেন, এইটা যদি আমাদের ইনপুট হইতো, আমার আউটপুট কিরকম হইতো বলেন তো? এটা যদি আমার, কোনটার ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে যদি আমার ইনপুট এটা হইতো, মানে আমার এটা একটা ক্রস হইতো, ক্রস গ্রাফ। ডিফারেন্সিয়েটর দিতাম, এই জিনিসটা বোঝাটাই হলো আমাদের কাছে সবচেয়ে ভাইটাল, ঠিক আছে? যে ডিফারেন্সিয়েটরের ইনপুটে এটা একটা সাইন ওয়েভ, ঠিক আছে? সো ধরেন সাইন এক্স, 5 sin x, এইটা যদি একটা ডিফারেন্সিয়েটরের ইনপুটে দিতাম, তাহলে আমরা আউটপুট কি পাইতাম? সো আমরা জানি যে ভি নট ইজ ইকুয়াল টু, এই জিনিসটা বোঝাটাই ইম্পর্টেন্ট, তাই না? এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা যে আমরা ডিফারেন্সিয়েট করে যা পাবো তাই। সো -rc, আর এখানে একটা 5 আছে, আর এখানে cos x। তার মানে এটা কিন্তু একটা জিনিস খালি খেয়াল রাখতে হবে যে ঠিক আছে এটা cos x এর গ্রাফ, বাট এটা কিন্তু উল্টে যাবে। উল্টে যাবে কেন? কারণ এটা -cos x এর গ্রাফ। সো একটা cos x এর গ্রাফ কিরকম হয়? এরকম হয়। সো একটা -cos x এর গ্রাফ কিরকম হবে? এই যে উল্টা দিক থেকে শুরু হবে, আর কিন্তু কিছু না। এটার অ্যামপ্লিটিউড কত হবে?
অ্যামপ্লিটিউড হবে উপরে নিচে -5 আর 5। 5 আর ঠিক আছে, কারণ এই যে সামনে যেটা আছে সেটা সবসময় সাইন আর কজের অ্যামপ্লিটিউড হয়, যেমন এইটার অ্যামপ্লিটিউড হলো 5 আর এটার অ্যামপ্লিটিউড হলো 5 আর -5 আর। একইভাবে যদি ইন্টিগ্রেটরের ইনপুট সাইন ওয়েভ থাকতো, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইন্টিগ্রেট করতাম। ইন্টিগ্রেট করার পর যা আসতো সেটার সাথে একটা -1/RC এই টার্মটা গুণ আকারে থাকতো, সেইটা আমাদের অ্যাকোমোডেট একটা করতে দিতে পজিটিভ হবে। কজ এক্স আসতো। ঠিক আছে, হ্যাঁ, তখন সেটা যেরকম আসতো সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে -cos x হয়, সেটা আবার মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়, পজিটিভ cos x আসতো, সেটা যেটা আসতো ওই অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, এখন এই পার্টটা ডিফারেন্সিয়েটর পার্টটা বোঝাটা কম্পারেটিভলি ইজিয়ার। এখন যদি ইন্টিগ্রেটর পার্টে ফেরত যাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে এই ভ্যালুটা, মানে আমার কাছে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই স্লোপটার চেহারাটা বোঝা যায় কিনা, যে এইটুক পার্ট ধরে সে যে নেগেটিভ স্লোপ হবে আর এইটুক পার্ট ধরে সে পজিটিভ স্লোপ হবে। মেইনলি স্টুডেন্টদের কাছ থেকে ডিমান্ড আসলে ইন্টিগ্রেটরের ডিমান্ড এইটুকুই থাকে। তারপরও কেউ যদি আহ, একদম ফিক্সড স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা জানতে চায়, সেটা হলো এইখানকার যে আমাদের ইন্টিগ্রেট করার পরে কনস্ট্যান্ট ভ্যালুর ভ্যালু যেটা আসতেছে, তার মানে এখান থেকে ভ্যালু যদি আসে 20, সেটা এই -10 আর 10 এর মধ্যে দিয়ে অসিলেট করা দেবে, তাহলেই হবে। কারণ সে তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে কতটুকু জায়গা জুড়ে অসিলেট করতেছে সেটা আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু হিসেবে পেয়ে যাবো। সো যদি 20 আসে, -10 থেকে 10 পর্যন্ত আমরা দিয়ে দেবো। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এই দুইটা জিনিস বোঝা যায় কিনা, ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর, এই জিনিসগুলা হোপফুলি ক্লিয়ার। স্যার এগুলোর ভিটিসি কার্ভ গুলো আছে দেখায়। হ্যাঁ, দেখাচ্ছি। তো যদি ডিফারেন্সিয়েটরের ভিটিসি কার্ভ দেখতে চাই, সো এটা হলো -RC dVi dt। ঠিক আছে, সো আমার টার্গেট হলো এখান থেকে ভি নট এর সাথে ভিআই এর একটা গ্রাফ আঁকা। ঠিক আছে, এখন এখান থেকে কিন্তু ভি নট আর ভিআই কে আলাদা করা যায় না, এটা হলো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবে চলে আসতেছে। এইখান থেকে আসলে টার্গেট হলো আমাদেরকে এক্স এর ভ্যালু বের করতে যদি পারতাম, মানে সাপোজ এখানে ভিআই এর ভ্যালু যদি বের করতে পারতাম, তাহলে এটা করা যেত। ঠিক আছে, এটার জন্য আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারতে হয়। এটা করলে যে ভ্যালুগুলো আসে সেটা হলো এরকম, যে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, এরকম কিছু জিনিসপত্র আসে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল এটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো এগুলা সলভ করলে একটু কঠিন জিনিসপত্র আসে। তো এটা আপাতত স্কিপ করতে পারেন। আমি সাজেস্ট করবো যে ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, লগ, এগুলার যে লগটা তো আমাদের সিলেবাসে নাই বলেই দিচ্ছি, বাট ডিফারেন্সিয়েটর আর ইন্টিগ্রেটরের ভিডিসিটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। বাট এটার সলভ হলো এই যে এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি, সো এরকম এরকম একটা জিনিস আসবে, এরকম ভুতুরে একটা জিনিস আছে, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারতে হয়। ঠিক আছে, তো এটা আপাতত দরকার নেই। এরপরে যে জিনিসগুলা আছে, আচ্ছা, ওপেন লুপ কনফিগারেশনের একটা ম্যাপ দেয়া আছে যেখানে ডিউটি সাইকেল নিয়ে বলা আছে। এটা তো মনে হয় ক্লাসে করাইছিলাম। সাইনোসয়েডাল একটা ভোল্টেজকে আমাদেরকে বেসিক্যালি এরকম কনভার্ট করতে হবে। সো সাইনোসয়েডাল একটা ভোল্টেজ আছে যেটার অ্যামপ্লিটিউড হলো 5 সাইন 2π/ft, মানে 5 সাইন 2π/5 ইন্টু টি। বেসিক্যালি এটা হলো আমাদের ওমেগা, তার মানে ওমেগা হলো 2π/t, তার মানে আমাদের টাইম পিরিয়ড হলো 5 সেকেন্ড, তার মানে এটা হলো 5, এভাবে লিখে বলতে পারি। ঠিক আছে, সো এইটা হলো আমাদের দেয়া আছে। এইটাকে কনভার্ট করতে হবে আমাদেরকে এইরকম কিছুতে। ঠিক আছে, এইরকম কিছুতে কনভার্ট করতে হবে। সো টাইম পিরিয়ডের অর্ধেক জুড়ে মাইনাস পাবো, অর্ধেক জুড়ে প্লাস পাবো, এইরকম কিছু একটাতে কনভার্ট করতে হবে।
এইটার জন্য আমাদের একটা সার্কিট ডিজাইন করতে হবে অপেম দিয়ে, ঠিক আছে, যাতে ডিউটি সাইকেলটা 50% হয়। সো এইটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি? প্রথমে যদি 50% ডিজাইন করতে চাই, সো একটা অপেম নিব, এটা যেহেতু ওপেন লুপ এরকম হবে। সো এইখানে আমরা ইনপুটটা কোথায় দিব সেটার উপর ডিপেন্ড করতেছে। সো যদি আমরা ইনপুটটা এখানে দেই আর আউটপুটের এইখানে কত দেই, আউটপুটে রেফারেন্স হিসেবে আমরা কত দিলে 50% পেতে পারি, কি মনে হয়? এই পজিটিভ টার্মিনালে আমাদের রেফারেন্স হিসেবে কত দেওয়া উচিত, চিন্তা করেন তো। এটা কিন্তু ক্লাসে চিন্তা করে করাইছিলাম, মনে করে দেখেন। এই যে যতক্ষণ পজিটিভ টার্মিনাল আছে, যতক্ষণ পজিটিভ সাইকেলটা আছে, ততক্ষণ আমরা জিরো পেতে চাই। তার মানে ভি সেট হবে জিরো, মাইনাস ভি সেট হবে জিরো, আর এখানকার ভি সেটটা হবে সাপোজ 5 ভোল্টই দিলাম, বা এখানে দিলাম কত, 10 ভোল্ট। তো এটা দিলাম 10 ভোল্ট। এখন আমরা চাই যে শুধু পজিটিভ সাইকেলে সে যাতে নেগেটিভ ভ্যালুটা দেয়। তাহলে কি হবে? এখানে আমরা জিরো দিয়ে দিলে হয়ে যাবে না? তো যতক্ষণ জি স্যার। যতক্ষণ জিরোর চেয়ে ভি ইনপুটটা বড়, ততক্ষণ আমরা জিরো পাবো, ততক্ষণ আমরা জিরো পাবো। ভি ইনপুটটা যখন, তার মানে এই যে নেগেটিভ টার্মিনালটা যখন জিরোর চেয়ে ছোট, তার মানে নেগেটিভ সাইকেল, তখন আমরা পজিটিভ ভোল্টেজটা পাবো। এটা করলেই আমরা 50% ডিউটি সাইকেলটা অ্যাচিভ করে ফেলতেছি। যদি এটা আমরা 25% ডিউটি সাইকেল অ্যাচিভ করতে চাই, তার মানে হলো আমাদের এটা চলে আসবে এরকম। তার মানে মোস্ট অফ দ্য টাইম 75% জুড়ে এটা আমাদেরকে জিরো দিবে, আর এই 25% আমাদেরকে ওয়ান দিবে। এইরকম একটা ডিউটি সাইকেল আমি চাই। সেই ক্ষেত্রে কি করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের এই পার্টটাকে উপরে উঠায় ফেলতে হবে। এই পার্টটাকে যদি আমি উপরে উঠায় ফেলতে পারি, তাহলে যদি খালি এইটুক, এই শুধু এইটুক টাইমের জন্য আমাদেরকে পজিটিভ দিবে, আর বাকি সব সময় নেগেটিভ দিবে না, না সরি, এইটুক পার্টের জন্য আমাদেরকে নেগেটিভ দিবে আর বাকি সব সময় পজিটিভ দিবে। সো আমাদেরকে আসলে এটা করলে হবে না, উল্টায় দেওয়া উচিত। সো এটাকে নামায় ফেলা উচিত। সো যদি নামায় ফেলি, রেফারেন্সটাকে আমরা এখানে নামায় ফেলতেছি। সো এই নিচের পার্টটুকুর জন্য সে শুধু পজিটিভ দিবে, বাকি সব সময় সে নেগেটিভ দিবে। দেখেন তো সেন্স মেক করে কিনা। জি স্যার। যখন রেফারেন্সের চেয়ে ইনপুটটা ছোট হবে, তখনই কিন্তু আমরা পজিটিভটা পাবো। সো শুধু এইটুক টাইমের জন্য আমরা পজিটিভ পাবো, বাকি ফুলটা টাইম আমরা নেগেটিভ পাবো। সো এখন আমাদের কাজ হলো, আগের বার যেমন আমরা ইজিলি দেখে বলে দিছি যে রেফারেন্সটা আমরা 0 ভোল্ট হিসেবে সেট করছি, এখন কাজ যে রেফারেন্সটা আমরা কত হিসেবে সেট করবো এটা বের করা। ঠিক আছে, এটার জন্য কি করতে পারি? এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যদি আমরা সামহাও বের করতে পারি, এটা হলো আমাদের 250 করার সময় আমরা সাইন ওয়েভের সাথে, যে এসি সিগন্যালের সাথে টাইমের কিছু কম্প্যারিজন করছিলাম, সেই জিনিসটা আমাদেরকে ফেরত নিয়ে আসতে হবে। টাইমের কম্প্যারিজনটা কি? এই পার্টটুকু হলো, এই যে কালো পার্টটা আমরা দাগাচ্ছি, এই পার্টটুকু হলো পুরা টাইম পিরিয়ডের 25%, এইটুকু হইতে হবে। সো 5 যদি হয় 100%, তার মানে 100% হলো 5 সেকেন্ড, তার মানে 25% কত? এটার 1/4, তার মানে 5/4। এইরকম একটা টাইম, এটা হলো এইরকম একটা টাইম পিরিয়ড জুড়ে আছে 5/4। এখন চিন্তা করে দেখেন, এই পুরাটা হইলো 2.5 সেকেন্ড, এই পুরাটা হইলো 2.5 সেকেন্ড, নেগেটিভ সাইকেলের পুরাটা হইলো 2.5 সেকেন্ড, মাঝখানে আছে হইলো 5/4। এইটুককে যদি বিয়োগ দেই, তাহলে কি আমি সাইডের দুইটা টাইম পেয়ে যাচ্ছি না? বেসিকলি এই পুরাটুকু হইলো 5/4, এই পুরাটা হইলো 2.5। 2.5 থেকে যদি 5/4 বিয়োগ দেই, তাহলে কি আমি এই লাল পার্টটা পেয়ে যাচ্ছি না?
এই লাল পার্টটা পেয়ে যাচ্ছি। জি স্যার, এখন 1.25। এখন এই লাল পার্টটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে কি এইখান থেকে এইটুকের ডিস্টেন্স পেয়ে যাচ্ছি না টাইমের হিসাবে? কারণ দুইটা তো সমান, তাই না? জি স্যার। এরপর তখন আমরা এই আড়াই এর সাথে এই টাইমটুকু যোগ করে এইখানে যদি বসায় দেই, এই মেইন ফর্মুলায় যদি বসায় দেই, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? দেখেন তো কি করছি, এই টাইমটাকে আড়াই এর সাথে যোগ করছি, করে এইটাকে এখানে বসায় দিছি। এই টাইমটা হইলো বা এই ভ্যালুটা হইলো আমার এই ভ্যালুটা, তাই না? স্যার এটা এটা কিন্তু, যখন ইন্টারসেক্ট হচ্ছে প্রথমে ওই হ্যাঁ, ভ্যালুটা না? হ্যাঁ, কোনটা বুঝি নাই। মানে আপনি যেটা ওই দেখাইলেন টু পয়েন্ট হ্যাঁ, ফাইভ প্লাস, মানে এটা হুম, প্রথম যখন ইন্টারসেক্ট হচ্ছে আর কি আমরা। হ্যাঁ, 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 প্রথম যখন ইন্টারসেক্ট হচ্ছে সেইটার ভ্যালু, আমার তো সেইটার ভ্যালুই দরকার, কারণ আমার তো রেফারেন্সটার ভ্যালুটা জানলেই হচ্ছে, তাই না? জি স্যার। তো যে কোনো একটা ভ্যালু আসলেও হবে, মানে আপনি এই 2.5 যোগ করলেও হবে, বা আপনি যদি আরো 5/4 যোগ করেন তাহলে এই পয়েন্টটা পাবেন, দেখবেন দুইটা একই ভ্যালুই দিচ্ছে, সাইনে বসালে তো একই ভ্যালুই দিবে, চেক করে দেখতে পারেন। ঠিক আছে, আলটিমেটলি আমাদের ওই এসি সিগনালে বেসিকটাকে মনে মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, বাকি সবাইকে বুঝতেছেন নাকি একজনের সাথে কথা বলতেছি বলুন তো? এটা কি বেশি একজনের সাথে কথা বলে ফেললাম? একটু রেসপন্ড করেন। না স্যার স্যার, বুঝতেছি। আচ্ছা, একটু টাইম দিন, হোপফুলি বুঝতে পারবেন। এখন যদি না বুঝতে পারেন আমি আপলোড করে দিব যত তাড়াতাড়ি পারি। তো একটু রিভিউ করলে বুঝতে পারবেন যে আমি কি বের করার ট্রাই করতেছি। সেটা হলো, এই যে ডিউটি সাইকেল, এটা 25% করার জন্য আমাদের কোন মাথাটুকু কেটে আনতে হবে, সেই মাথাটুকুর রেফারেন্সের ভ্যালুটা বের করার জন্য আমরা এই কষ্টটা করছি। ঠিক আছে, আর সেটার জন্য টাইমের সাথে সাইনের সিগন্যালটা কোথায় কিরকম ভ্যালু দিবে ওই জায়গায় আমরা ফেরত যাচ্ছি। ঠিক আছে, সো এর পরের প্রবলেমটা দেখি। আহ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আসছে, সেইটা একটু ডিল করে নিই। যে জিনিসটা ক্লাসে বলছিলাম, যে মেথড অফ অ্যাজিউম স্টেটের একটা অর গেট আছে। আচ্ছা, এইখানে বলছে যে V3 হলো -2 ভোল্ট, V4 হলো -3 ভোল্ট, আর V1 বলছে 2 ভোল্ট, V2 হলো 2.2 ভোল্ট। আর বাকি যেগুলো দেয়া আছে, D1 এর ভোল্টেজ 0.3, D2 হলো 0.7, D3 হলো 0.5, D4 হলো 0.9, আর D5 D6 হলো 1 ভোল্ট। এরকম কিছু দেয়া আছে। এখন অন্য সব ম্যাথের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে থ্রেডে, অন্য সবগুলোর ক্ষেত্রেই আমরা জানি যে অর গেট হলে এখানকার হাইয়েস্টটা নিতে হয়, অর গেট হলে এখানকার হাইয়েস্টটা নিতে হয়, এন্ড গেট হলে এখানকার লোয়েস্টটা নিতে হয়। এটা সব সময় অ্যাপ্লিকেবল, এক্সেপ্ট একটা এক্সেপশন। সো আমি যখন এই এক্সেপশনটা দেখাবো, এটা সব সময় অ্যাপ্লাই করা লাগবে এরকম না। মাথায় বলে দিই, আমরা যেই ম্যাথ গুলা ক্লাসে প্র্যাকটিস করছি সেগুলাই আসার মতো, সেগুলা ধরেই ম্যাথ করব। এটা একটা এক্সেপশনাল ম্যাথ। এটা যখন দেওয়া হয়েছিল ওই টাইমে অনেকেই সলভ করতে পারেনি, কিন্তু এখানে হিন্টটা দেওয়া ছিল, হিন্টটাও একটু খেয়াল করা উচিত ছিল সবার। সেটা হলো যে এইখানে ইউ মে নিড টু ইউজ দ্য মেথড অফ অ্যাজিউম স্টেটস। তার মানে আমরা যে জিনিসটা হাইয়েস্ট লোয়েস্ট ধরে করতাম অর গেট এন্ড গেটের জন্য, সেইটা এইখানে জাস্ট এই পার্টটুকুর জন্য অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না? কারণ এটা মাইনাসে আছে। মাইনাসে থাকার কারণে এখানে যে আমরা যে অ্যাজিউম, আমরা যে জিনিসটা ধরে নিতাম যে হাইয়েস্ট, সেই হাইয়েস্ট জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। তো আমরা কি করব, এইখানে মেথড অফ অ্যাজিউম স্টেটটা আবার অ্যাপ্লাই করব। সো যদি আমরা একটাকে অন চিন্তা করে নিই, সাপোজ এই দুইটাই তো হইলো V3 আর V4, জাস্ট এইটুকু যদি আমরা চিন্তা করি, জাস্ট এইটুকু চিন্তা করতেছি, এই দুইটাকে আমরা কি করতাম, দুইটাকে তাদের এই ব্যারিয়ার পোটেনশিয়াল দিয়ে রিপ্লেস করে দিতাম, ডায়োড দুইটাকে। সো দুইটাকে রিপ্লেস করে দিই,
তারপরে যেটা হাইয়েস্ট আসতো সেটাকে বসাইতাম। তো সেটা আগে চিন্তা করে দেখি যে কিরকম আসে। সো -2 -3 এরকম আছে, ঠিক আছে। আর D3 আছে হইলো 0.5 দেয়া, আর এটা আছে 0.9 দেয়া। এখন নর্মালি চিন্তা করলে এখানে আসতেছে আমার -2.5, আর এখানে আসতেছে -3.9। সো হাইয়েস্ট আসতেছে -2.5, এটা আমরা নিয়ে নিলাম যে -2.5, সাপোজ এখানে -2.5 আসবে। কিন্তু -2.5 যদি এখানে থাকে তাহলে আসলে কি হচ্ছে, এই সাইডে আছে -3, এই সাইডে আছে -2.5। আমি কি বলতেছি, এটা কি বোঝা যাচ্ছে? এটা তো আশা করি বোঝা যাওয়ার কথা। জি স্যার। এটা হোপফুলি বোঝা যাচ্ছে যে আমরা যে পদ্ধতিতে করতাম যে হ্যাঁ হাইয়েস্টটা নিব, হাইয়েস্টটা নিলে সমস্যা কি হচ্ছে যে হ্যাঁ -2.5 আমাদের নেওয়া উচিত, কিন্তু নিলে আমরা এই যে নিচেরটা যেটাকে আমরা বলতেছি যে না এটা অন কি অফ, এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি, এইটা কিন্তু তখন কি হয়ে যাচ্ছে, এটা অফ রয়ে যাচ্ছে। তার মানে শুধু এইটা অন থাকতেছে এরকম একটা বিষয় হচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি যে এইটাকে অন রাখতেছি 2.5, কিন্তু -2.5 যেটা সেটা কিন্তু এখন আমাদের বড়, এই -2.5টা এই সাইডে হয়ে গেছে বড়। এখন আমরা যে কাজটা করতে পারি, উল্টাটাও চিন্তা করে দেখতে পারি যে -3.9 কে আমরা কন্টিনিউ করলাম আর -2.5 কে নিলাম, সেইটাও এখানে খাটে না। তো এইটার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমরা যদি দুইটাই অফ করে দিই সেই ক্ষেত্রে কি হবে, দুইটাই যদি অফ করে দিই সেই ক্ষেত্রে এটা হবে এরকম -2 -3 এরকম। তো এইরকম যখন কেস থাকবে তখন তখন এইখানকার ভ্যালুটা কি নিব, এই যে জিরোটা, এই 0 ভোল্টটাই এখানে চলে আসবে, কারণ এখানে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। কারেন্ট ফ্লো না করলে এখানে আমরা কত পাবো, 0 পাবো, তাই না? দেখেন তো বোঝা যাচ্ছে কিনা। জি স্যার। ঠিক আছে, তো এইটা যখন আমি বললাম, এইটা কিন্তু শুধু মানে এইটার জন্যই বলতেছি, মানে যখন মাইনাস থাকবে তখনই জাস্ট মেথড অফ অ্যাজিউম স্টেটে আবার ফেরত যেতে হবে, গিয়ে এটাও আপনি যদি শর্টকাট হিসেবে মাথায় রাখতে চান, যদি দুইটাই মাইনাস থাকে বেশি ভালো একটা চান্স আছে যে এখানে আসলে দুইটাই অফ থাকবে। ঠিক আছে, ভালো একটা চান্স আছে যে দুইটাই অফ থাকবে, এটা মাথায় রাখতে পারেন। বাট এইটা এটাও আসলে দেওয়ার মতো ম্যাথ না। আপনারা বেসিক যে জিনিসটা শিখছি যে হাইয়েস্ট লোয়েস্ট, অর এর জন্য হাইয়েস্ট, এন্ড এর জন্য লোয়েস্ট, এইটুক মাথায় রাখলেই হবে হোপফুলি। বাট যদি দুইটাই মাইনাস থাকে আমাদের মেথড অফ অ্যাজিউম সেটা আবার ফেরত চাইতে হবে, এটা হিন্টে দেওয়া থাকবে। যদি হিন্টে দেখেন যে লজিক গেটের মধ্যেও মেথড অফ অ্যাজিউম স্টেট করতে বলতেছে, তখন প্লিজ মেথড অফ অ্যাজিউম স্টেট করেন, কারণ এখানে মানে ক্যাচাল আছে দেখেই করতে বলতেছে। আর যদি বলে মানে এরকম কোনো হিন্ট না থাকে, তাহলে আমরা ক্লাসে যা শিখছি হাইয়েস্ট লোয়েস্ট সেটা ধরে নিয়ে ম্যাথ করলেই ইনাফ। ঠিক আছে। স্যার আমি একটা জিনিস বুঝতে পারিনি, সেটা হচ্ছে আমি যদি -2.5 নিয়ে করতাম, কাজ করতাম, তাহলে কি সমস্যা কি হচ্ছিল? -2.5 নিয়ে করলে সমস্যা কি হচ্ছিল, এইখানে মাইনাস বাকি আবার এখানে হইলো 0.5, এটা হইলো 0.9, এটা হইলো -2.5, এটা হইলো -3.9। এখন এই দুইটার মধ্যে বড় হইলো -2.5, সো এটা কন্টিনিউ করতো। সো এটা -2.5 লিখতাম, হ্যাঁ। এখন -2.5 আর -3, তো আমাদের কি হওয়া উচিত, যে প্লাস থেকে মাইনাসটা যখন বিয়োগ দিব তখন কত হওয়া উচিত। তো -3 থেকে আমরা যদি -2.5টা বিয়োগ দিই, এটা কত আসতেছে বলেন তো, -0.5 না? -0.5, হ্যাঁ 0.5। এখন 0.5 আর D4 আছে 0.9, এটা কি 0.9 এর চেয়ে ছোট হয়েছে 0.5? আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার। আর কি কোনো কোয়েশ্চেন আছে? আর তো কোথাও কিছু নাই। স্যার, হ্যাঁ, স্যার আপনি যে নোটগুলো দিলেন, হ্যাঁ,
অপ্যাম্পের ওখানে স্যার হচ্ছে ওই যে ওপেন লুপ কনফিগারেশনের যে গ্রাফটা করছিলেন ওটা আর কি বুঝতে পারতেছি না নোট থেকে। কোন গ্রাফটা? প্রথমে স্যার ওপেন লুপ কনফিগারেশনের যে গ্রাফগুলো করে দিয়েছেন আমি যে নোট নোট দিছি সেগুলোর মধ্যে জি স্যার জি স্যার দেখতেছি কোন গ্রাফ, মানে এই গ্রাফগুলা বিটিসি কার্ভগুলা জি স্যার এটা না স্যার পরে সাইন ওয়েভের গুলো স্যার সাইন ওয়েভের গুলা বলতে কি কোনটা একটু স্ক্রিনশট দিয়ে পাঠাইলে মনে হয় ভালো হয়। স্যার আপনার ওই যে অপ্যাম্পের হচ্ছে প্রথম নোটের 7 নম্বর পেজের যে স্যার 7 পেজ, 7 পেজে কোনো সাইন ওয়েভ নাই। 7 না 8? জি স্যার 8 স্যার 7 থেকে যেটা শুরু হয়েছে স্যার তো ওগুলো আচ্ছা আচ্ছা পুরাটাই বুঝতেছেন স্যার আচ্ছা আচ্ছা। তো এইখানে ধরেন এই ম্যাথটাই যদি করি, এটা এখানে আছে -2 ভোল্ট, এখানে আছে 8 ভোল্ট, এখানে দেয়া 2 ভোল্ট, এখানে দেয়া ভি সিগন্যাল। তার মানে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে ভি সিগন্যালটা দেয়া হলো এরকম যে এটা 5 ভোল্ট আর এটা হলো -7 ভোল্ট, এইরকম একটা গ্রাফ আছে, ঠিক আছে। এখন এই গ্রাফের মধ্যে আমার রেফারেন্স দেওয়া হলো 2 ভোল্টে, সো এখানে আমরা ধরেন 2 ভোল্টে একটা রেফারেন্স আঁকলাম। সো যখন আমাদের ইনপুটটা মানে আমাদের ভি সিগন্যালটা যখন 2 ভোল্টের চেয়ে বড়, তখন আমরা 8 ভোল্ট পাবো। আবারও বলি, ভি সিগন্যালটা যখন 2 ভোল্টের চেয়ে বড়, তখন আউটপুট আমরা 8 ভোল্ট পাবো। আর ভি সিগন্যাল যখন 2 ভোল্টের চেয়ে ছোট, আউটপুট আমরা -2 ভোল্ট পাবো। সো এটা আমরা কোথায় পাচ্ছি খেয়াল করে দেখুন। ভি সিগন্যাল যখন 2 ভোল্টের চেয়ে বড়, এইটা কি এই পার্টটা না, এই যে উপরে যে পার্টটুকু, এইটুকের জন্য আমরা 8 ভোল্ট পাবো না। আর যখন এটা হচ্ছে ছোট, তখন আমরা -2 ভোল্ট পাবো। সো আমাদের গ্রাফটা এরকম হওয়া উচিত। হ্যাঁ, তো এরকম হওয়া উচিত না? জি স্যার এটাই তো, এটা ওপেন লুপ কনফিগারেশনে মানে আমরা যে জিনিসটা করব যে ইনপুট যেটা দেয়া আছে সেটা বসাবো, রেফারেন্স যেটা দেয়া আছে সেটা আমরা ইনপুটের উপরে আঁকবো। তারপরে আমরা চিন্তা করব কন্ডিশন গুলো। যেমন এখানে আমরা দেখতেছি নন ইনভার্টিং টার্মিনালে, তার মানে পজিটিভ যে টার্মিনাল আছে সেখানে ভি সিগন্যাল আছে। তো এটা যখন 2 ভোল্টের চেয়ে বড় হবে, আমরা আউটপুটে 8 ভোল্ট পাবো। যখন ভি সিগন্যাল 2 ভোল্টের চেয়ে ছোট হবে, তখন আমরা -2 ভোল্ট পাবো। ক্লিয়ার না? জি স্যার বুঝছি স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার অ্যাসাইনমেন্টের 10 নম্বরে 5টা অপারেন্টের হচ্ছে আউটপুট এক্সপ্রেশন ডিরাইভ করতে বসে। ডেরাইভেশন তো হচ্ছে কোশ্চেনের মধ্যে মানে থিওরি পার্টের মধ্যে দেয়াই ছিল, তাহলে নতুন করে কি আবার ডেরাইভেশন লিখতে হবে? কোনটা কোনটা কোশ্চেনটা বুঝি স্যার নাই। অ্যাসাইনমেন্টের 10 নম্বরে 5টা ক্লোজ লুপ অপারেন্টের হচ্ছে আউটপুট এক্সপ্রেশন গুলো ডিরাইভ করতে বসে। হ্যাঁ 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 তো ওখানে তো আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে যে থিওরি পার্ট ছিল, থিওরি পার্টের মধ্যে ডিরাইভেশনটা দেয়া আছে। হ্যাঁ 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 তাহলে তাহলে আবার মানে আবার কি লিখবো নতুন করে খাতার মধ্যে, নাকি হ্যাঁ, যেখানে ফিগার? না না, যদি কোনো কিছু ডিরাইভ করতে বলে, নর্মালি সেট ফরম্যাট গুলোকে ডিরাইভ করতে বলে না। যেমন ধরেন আহ এটা একটা ভালো কোয়েশ্চেন করছেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ধরেন এরকম আছে, এটা কি অ্যাম্প বলেন তো, মানে এটা কি অ্যাম্পলিফায়ার, নাম কি বা এটা কি জিনিস? ইনভার্টার, ইনভার্টিং। ইনভার্টিং ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার। যেটা আমরা জানি যে এরকম, তাই না? তাই তো। এখন এটা তো আমাদের সেট ফরম্যাট, আমরা জানি, কিন্তু পরীক্ষায় যদি আসে তখন কি বলবে যে ডিরাইভ দ্য রিলেশন বিটুইন ভি নট এন্ড ভিআই। ঠিক আছে, তখন কি তখন এই এই সেট ফরম্যাটে ফেলা যাবে?
বুঝছেন কি বলতেছি? তখন কিন্তু এটা হবে না। সো আমাদের একদম যে জানা ফরম্যাট সেইটাতে যদি আমরা বসাই, মানে সেটা যদি দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা মানে ডিরাইভ করতে বলবে না নর্মালি। কিন্তু এইটা বাদে, এই সেট ফরম্যাট গুলা বাদে, যখনই আমাদেরকে কোনো অপেম্পের কনফিগারেশন দিবে, সেটা আমাদেরকে অবশ্যই ডিরাইভ করতে পারতে হবে। আমি যে বেসিক গুলা দেখাই, যে ডিরাইভেশন গুলা দেখাইছিলাম, সেখান থেকে লিখতে হবে। কোশ্চেন কি এটাই ছিল? স্যার কোশ্চেনে স্যার ডিরাইভেশন না, দিয়ে দিচ্ছেন স্যার, হ্যাঁ, কোশ্চেনে তো স্যার ডিরাইভেশন দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বলেন বলেন। স্যার আমি আসলে অ্যাসাইনমেন্টের কথা বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের কয় নাম্বার কোশ্চেন এটা একটু বলেন, তাহলে আমি দেখে 10 দিচ্ছি। 10 নাম্বার কোশ্চেন। ও হ্যাঁ, এখানে ডিরাইভ করতে বলছে। মানে এখানে তো আউটপুট গুলা মুখস্থ দিয়ে দেওয়া না, এটা জাস্ট ডিরাইভ করতে বলছে। কিছু কিছু জিনিসের যেমন ডিরাইভেশন দিয়ে দেয়া, যেমন ডিফারেন্সিয়েটারের। পিছনে সবগুলোই তো মোটামুটি দেয়া ছিল। সবগুলো দেয়া ছিল, ডিফারেন্সিয়েটারটা দেয়া নাই। আপনারা নিজেরা করতে পারতেছেন কিনা এটা দেখার জন্য দেয়া ছিল, আর কোনো কারণ নাই। ঠিক আছে, বাট এটা মানে নিজে থেকে পারতে হবে দেখেই দেয়া, মানে জাস্ট দেখে গেলে হয়ে গেল এরকম না। যেমন নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেটা আছে, সেটার কিন্তু ফর্মুলাটা জাস্ট ডিরেক্টলি লিখে দেওয়া। ঠিক আছে, এটা আপনাদের নিজেদের কিন্তু পারতে হবে। কি বলছি বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। কারণ ওইটা না পারলে পরীক্ষায় যেটা আসবে সেটা কিন্তু ভালো চান্স আছে যে সেট ফরম্যাটে আসবে না, এরকম একটা ম্যাথ থাকবেই। এ থাকে, সবসময় থাকে। আপনারা যদি প্রিভিয়াস মিট গুলা দেখেন, যে কিছু সেট ফরম্যাট বাদেও আমাদের তো উল্টাপাল্টা কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করাইছি। সেইটার টাইমে আমরা কিভাবে ডিরাইভ করব, সেই জিনিসটা কিন্তু পারতে হবে। যেমন এরকম একটা ম্যাথই যদি থাকে, সাপোজ এখানে এটা নাই, এখানে V2 আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা পারতে হবে। যেমন এইটার নিচে V2 হইলে এটাও V2 হয়ে যাবে, তখন এইটা, এই কারেন্টটাই হবে এই কারেন্ট। সো V1 বা VI মাইনাস V2 বাই R1 ইজ ইকুয়াল টু V2 মাইনাস V0 বাই R2। এই এই ইকুয়েশনটা লিখতে পারতে হবে, যে এখান থেকে যত কারেন্ট যাচ্ছে উপর দিয়েও তত কারেন্টই চলে যাবে, কারণ অপ অ্যাম্পের ভিতরে কোনো কারেন্ট এন্টার করতেছে না। ঠিক আছে, এইটুক লিখতে পারতে হবে, তখন V2 রেসপেক্টে একটা গ্রাফ চলে আসবে। আচ্ছা স্যার, ওই যে একটা কোশ্চেন ছিল না যে পিক টু পিক বলতেছিল স্যার, পিক টু পিক বলতেছে হলে স্যার বি আইটা কি হবে স্যার? মানে 2 দিয়ে ভাগ করে দিব নাকি স্যার ওইটাই হবে? পিক টু পিক ভোল্টেজ, আচ্ছা পিক টু পিকের কনসেপ্টটা বলে দিই, তারপরে আপনি অ্যাপ্লাই করে নিন। যে এখানে ধরেন এটা যদি এরকম হয়, বা বলে দেয় যে 5 sin ωt, এইটার পিক টু পিক ভোল্টেজ কত বলেন তো? এইটার পিক টু পিক হলো 10 ভোল্ট। কেন? এই পিক অ্যামপ্লিটিউডটা হলো 5, আর নিচের অ্যামপ্লিটিউড হলো -5। পিক টু পিক হলো এই দুইটার মধ্যে, উপরের পিক আর নিচের পিকের মধ্যে ডিস্টেন্স। সো এটা হলো 10। তার মানে যদি অ্যামপ্লিটিউড চান, পিক টু পিক দেওয়া থাকে হাফ করতে হবে, যদি অ্যামপ্লিটিউড দেওয়া থাকে পিক টু পিক চাইলে ডাবল করে ফেলতে হবে। ঠিক আছে? স্যার বিআই কি তাহলে অ্যামপ্লিটিউড হবে নাকি স্যার? কোনটা? স্যার ধরেন এটার থেকে আমি স্যার ফর্মুলা হ্যাঁ বসাবো হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমি বলছিলাম, সেটা হলো এবার একটু ক্লিয়ার করে দিই। যে ধরেন আহ এখানে আপনি, আমাদের কাছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আছে বিআই। এখন এখানে আপনার বলছে যে হ্যাঁ 10 ভোল্ট পিক টু পিক সাইন ওয়েভ যদি আমরা ইনপুট হিসেবে দেই, এটাই তো মনে হয় কোশ্চেন নাকি? হ্যাঁ স্যার, জি এরকমই স্যার, ছিল জি যে স্যার। ইনপুটে। হ্যাঁ, ইনপুটে বলে দিছে 10 ভোল্ট পিক টু পিক। সো আমাদের ফর্মুলা হলো ভি আউটপুট ইজ ইকুয়াল টু -3/2 ইন্টু ভি ইনপুট। এখন আপনি বলতেছেন যে এখানে 10 বসাবো নাকি 5 বসাবো, তাই তো? জি স্যার, জি স্যার। জি স্যার। যদি 10 বসান, বলবেন যে আউটপুট হইলো অমুক ভোল্ট পিক টু পিক, কারণ আপনি পিক টু পিক বসাচ্ছেন। যদি আপনি 5 বসান, তখন বলবেন আউটপুট হইলো এত সাইন ওমেগা টি, কারণ এটা আমরা অ্যামপ্লিটিউডটা পাচ্ছি, তাই না? এটা আপনার উপর, আপনি কোনটা বসাচ্ছেন। যদি 10 বসান, বলবেন যে আউটপুট হইলো অমুক ভোল্ট পিক টু পিক সাইন ওয়েভ। যদি অ্যামপ্লিটিউডটা বসান, সেই ক্ষেত্রে বলবেন 5, বা যেটাই আসুক 3.5 সাইন ওমেগা টি। এটা হলো আমার আউটপুট। ক্লিয়ার না?
জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা ইয়ে হচ্ছে স্যার, ওই যে ডায়োডের যে স্যার ইয়াগুলা, ওই যে অ্যাজিউমিং স্টেট ওইগুলা স্যার, মানে একটা যদি একটু দেখা দিতেন এই নোডাল অ্যানালিসিসটা স্যার, ওটা নিয়ে একটু প্যারা খাচ্ছি স্যার। আর স্যার তার সাথে যদি স্যার নন লিনিয়ার আইভি ক্যারেক্টারিস্টিক্স এর একটা এক্সাম্পল যদি দেখা দিতেন, মানে এটার গ্রাফ থেকে বুঝতে পারতেছেন না ঠিক। নন লিনিয়ার না? আচ্ছা, আমি নন লিনিয়ারের একটা ম্যাপ তাহলে দেখাই, যেটা প্রিভিয়াস সেমিস্টারে আসছিল। এরকম একটা ম্যাথ দেখাতে পারলেই আই গেস ভালো হবে। স্যার কালকে 10টার পর কি স্যার আপনি ডিপার্টমেন্টে থাকবেন? 10টার পর ডিপার্টমেন্টে থাকবো, আমার আরেকটা এক্সামের ইনভিজিলেশন আছে আসলে। ও আমি দেখতেছি। আচ্ছা, আপনাদের সাথে প্রিভিয়াস মিড টার্ম কোশ্চেন কি শেয়ার করি নাই? জি স্যার। জি স্যার। আমি তো পাচ্ছি না। স্যার ওটা জেনারেলে আছে আর কি স্যার, চ্যাটে জেনারেল দিচ্ছি গ্রুপে। স্যার ফোল্ডারটা। জেনারেল অ্যানাউন্সমেন্টে আছে? জি স্যার। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, আমি পাইছি। স্যার অ্যাসাইনমেন্ট কি আজকে 12টার মধ্যেই সাবমিট করতে হবে? হ্যাঁ, করা তো মানে উচিত, তাই না? মানে কালকে যদি পরীক্ষা হয়, আজকে তো এটলিস্ট সলভ করতে পারা উচিত। স্যার অ্যাসাইনমেন্ট তো স্যার সলভ করছি সবগুলো, এখন স্যার যদি অ্যাসাইনমেন্ট বুঝে বুঝে করতে পারি তাহলে তো স্যার ওপিএফ এমপি আর কোনো ঝামেলা হওয়ার মানে কথা না স্যার পরীক্ষায়। না না, অবশ্যই কোনো ঝামেলা হবে না। আপনি যদি পুরোটা নিজে বুঝে করে থাকেন তাহলে তো অবশ্যই কোনো সমস্যা নাই। স্যার একটু দাঁড়ান, প্রিভিয়াস কোশ্চেন চ্যাটের পাইছি। যে ইয়াটা দিচ্ছি স্যার ওইটা করে দেন স্যার। স্যার হ্যাঁ, অ্যাসাইনমেন্টের জন্য মানে সকালের মধ্যে আর কি সাবমিট করার যদি যায় স্যার। দেন আপনারা যত তাড়াতাড়ি দিবেন আপনাদেরই আসলে সুবিধা। যদি লেট করেন সেই ক্ষেত্রে আপনাদেরই প্রিপারেশনের সমস্যা। স্যার সলভ স্যার করা হয়ে গেছে, লিখতে একটু সময় লাগতেছে। স্যার চ্যাট বক্সে একটা প্রবলেম দেওয়া আছে এই রিলেটেড, ওটা একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এরকম একটা প্রবলেমই খুঁজতেছি আসলে, যদি কোনো আপনারা যদি দিয়ে দেন তাহলে আমার জন্য সুবিধা। কোথায় দিচ্ছেন এটা বলেন তো? স্যার চ্যাট জুমের বক্সে চ্যাট আছে। বক্সে দিছে। যে জুমে দিচ্ছেন, একটু ডিসকর্ডে দেন। ডিসকর্ডে দেন তাহলে আমি করে দিচ্ছি। স্যার দিছি স্যার ডিসকর্ডে। আচ্ছা, হ্যাঁ, সো এইখানে বলা যে ড্র দা আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ ভোল্টেজ সোর্স বিনোদন সিরিজে। আচ্ছা, এটা তো দরকার নাই, এটা তো মুখস্থ জিনিস। আচ্ছা, সো এইখানকার যে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা দেয়া, এটা বেসিক্যালি মুখে মুখে বলে দেয়া। তো এটা হলো আই, এটা হলো ভি। তো বলছে যতক্ষণে -5 থেকে -1, যখন এটা হলো আমাদের কারেন্ট, তার মানে -5 থেকে, সরি, -5 থেকে -1, এই অঞ্চল জুড়ে ভি নট হইলো -2 ভোল্ট। তার মানে ভি নট করলাম, এটা 1, এটা হলো -2 ভোল্ট। সো এইটুক টাইম জুড়ে সে -2 ভোল্ট দিচ্ছে।
দেখেন কোত্থেকে নিলাম, এটা আমাদের যে কোয়েশ্চেন 1 এর বি এর আই, এখান থেকে নিলাম, ঠিক আছে। তো -2 ভোল্ট, -2 থেকে ভোল্টেজ যখন 3, সো 1 2 3, -2 থেকে যখন 3 পর্যন্ত, তখন আমরা কি পাচ্ছি, আইডি শুড ইনক্রিজ লিনিয়ারলি উইথ ভিডি উইথ a স্লোপ অফ 2 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট, তার মানে স্লোপ হলো 2, ঠিক আছে। সো এই 1 থেকে, -1 থেকে সে এখানে যাত্রা শুরু করবে, এখানে কোথাও একটা আসবে। এটা কিভাবে বুঝলাম এখানে আসবে, খেয়াল করে দেখেন, বলছে যে 2 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট, এইভাবে সে ইনক্রিজ করবে, তার মানে 1 ভোল্ট বাড়লে 2 মিলি অ্যাম্পিয়ার করে বাড়বে, এইভাবে ইনক্রিজ করতেছে। তার মানে কি, এই -2 থেকে 3 পর্যন্ত যদি বাড়ে, আমার ভোল্টেজ বাড়তেছে 5, তাহলে কারেন্ট কতটুকু বাড়বে, হয় কত, 10 না? হাই -2 থেকে -2 থেকে হ্যাঁ 3, এই পুরো গ্যাপটা হইলো 5 ভোল্টের। 1 ভোল্ট বাড়লে 2 মিলি অ্যাম্পিয়ার বাড়ে, সো 5 ভোল্ট বাড়লে 10 মিলি অ্যাম্পিয়ার বাড়বে। সো -1 থেকে এটা চলে আসবে 9 মিলি অ্যাম্পিয়ারে, সো এইরকম কিছু একটা পাবো, তাই না, যেটা হলো 9 মিলি অ্যাম্পিয়ার, তাই না? এটা ক্লিয়ার কিনা দেখেন তো। জি স্যার বুঝছি। আর ফর 3 থেকে 5, দ্য ডিভাইস শুড অ্যাক্ট লাইক এ কারেন্ট সোর্স, ঠিক আছে। এখানে কারেন্ট সোর্স হিসেবে কাজ করার কথা। কারেন্ট সোর্স মানে কি, এইরকম কিছু একটা না, আমরা কিন্তু দেখাইছিলাম যে কোনটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম। তো কারেন্ট সোর্সের আইভি ক্যারেক্টারিস্টিক্স হইলো একটা হরাইজন্টাল লাইন, আর ভোল্টেজ সোর্সের আইভি ক্যারেক্টারিস্টিক্স হলো একটা ভার্টিক্যাল লাইন, তাই না, এরকম। এটার জন্য আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স পাই ভার্টিক্যাল লাইন, আর কারেন্ট সোর্সের জন্য আমরা পাই একটা হরাইজন্টাল লাইন। মনে আছে না? জি স্যার। এখন বলছে ড্র দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নন লিনিয়ার ডিভাইস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেবেলিং, হয়েছে না? এটা তো, আচ্ছা এটা তো পুরাই ফেললাম তাইলে। সো এইটুকু হলো আমার ভোল্টেজ সোর্স। এটা কি হওয়া উচিত বলেন তো, ভোল্টেজ ভোল্টেজ সোর্স সোর্স উইথ রেজিস্ট্যান্স। প্লাস রেজিস্টার, বুঝছি। এইটা হওয়া উচিত একটা কারেন্ট সোর্স। এটা একটু রিভিউ করে দেই, যেহেতু চলেই আসছে। ভোল্টেজ সোর্স থাকলে আমরা এরকম হরাইজন্টাল একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স পাই, কারেন্ট সোর্স থাকলে, সরি ভার্টিক্যাল একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স পাই, কারেন্ট সোর্স থাকলে হরাইজন্টাল পাই, একটা রেজিস্টর থাকলে আমরা স্লোপ সহ একটা পাই, বাট সেটা অরিজিন দিয়ে যেতে হয়। আচ্ছা স্যার, আপনি যে কারেন্ট সোর্সটা আঁকছেন ওটা তো স্যার আই নট থেকে আঁকতে বলছিল, যেটা ছিল -1 ইয়ার ক্ষেত্রে। কোথেকে আঁকতে বলছে, ক্যালকুলেট আই নট ফ্রম 2, হ্যাঁ সমস্যা কোথায় বলো তো, আই স্যার নট, -1 ছিল না আমার কারেন্ট সোর্সটা, আই নট। আই নট তো কোথাও, আই নট বলতে আসলে এই পয়েন্টটাই বুঝাইছে, এই পয়েন্টটা বুঝাইছে। দেখেন তো আই নট কি আর কোথাও দেয়া আছে, না স্যার। আর কোথাও দেয়া নাই, সো এটা এখান থেকেই হইতে হবে। এটা ঠিক আছে, এটা একটা নন লিনিয়ার ডিভাইস, বাট নন লিনিয়ার ডিভাইস হইলেও এটা তো কন্টিনিউয়াস একটা লাইন, তাই না? সো এটা এখান থেকে হবে বেসিক্যালি, এই 9 যে এটা আসছে, এটা ক্যালকুলেট করতে বলছে 2 নাম্বারটা থেকে, যে 2 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট করে হইলে আমাদের যখন 3 ভোল্টে আসবে, তখন আমাদের কারেন্টটা কত, সেটা তো আমরা আগেই বের করে ফেলছি না? সেই অনুযায়ী আমরা কারেন্ট সোর্সের এখানে স্ট্রেট লাইন টেনে দিচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখেন তো। জি স্যার, ক্লিয়ার। এখন এইটার উল্টাটাও আসতে পারতো, যে এটা যদি দেয়া থাকতো, সেক্ষেত্রে আমার এটা কি ডিভাইস হিসেবে কাজ করতো, বা কোন রিজনে এটা কি হিসেবে কাজ করে। যেমন আমরা এখানে একটা ম্যাথ ছিল, যে এটা, এটাও প্রিভিয়াস মেইডেরই কোয়েশ্চেন, এটা সাপোজ এইটা দেয়া আছে, সেক্ষেত্রে কি হতো, এই যে এই পার্টটা এখানে একটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে, এই পার্টটা একটা রেজিস্টার হিসেবে কাজ করবে, আর এই পার্টটা একটা ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টার সিরিজে আছে, এইরকম একটা ডিভাইস হিসেবে কাজ করবে, ঠিক আছে, ক্লিয়ার দেখেন তো।
জি স্যার। স্যার জি এমন স্যার। কোনো চান্স আছে গ্রাফ দিয়ে দিছে বলছে পুরো সার্কিটটা ড্র করতে? না, পুরা সার্কিট তো ড্র করা যাবে না। পুরা সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক্স ড্র করা তো 250 এর ম্যাথ, সেটা আবার দেবে না। ঠিক আছে? আর এইটা যেটা দিছে সেটা আসলে কথার ম্যাথ হয়ে গেছে বেশি, সার্কিটের ম্যাথের চেয়ে মানে একটু কথার ডিপেন্ডেন্ট ম্যাথ হয়ে গেছে বেশি। জাস্ট একটু বুঝে বুঝে করলে হয় যে হ্যাঁ, -1 থেকে -5 মিলি অ্যাম্পিয়ার যখন, তখন -2 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, তারপরে একটা স্লোপ, তারপরে আবার কনস্ট্যান্ট কারেন্ট। এই জিনিসটুকু কথায় কথায় দিছে। তো সার্কিট সলভের চেয়ে ওই কথাগুলো ধরতে পারাটা বেশি ইম্পর্টেন্ট। আমি যেমন এখন ধরাই দিছি, এখন বুঝতে সহজ হচ্ছে না কি বলছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, so কথাটা ধরতে পারলে আসলে এই টাইপের ম্যাথে সমস্যা হবে না। কিন্তু এই ম্যাথটা সলভ করতে আসলে পারা উচিত। এই ম্যাথটা সলভ করলে, এটা একটা ম্যাথ প্র্যাকটিস করলে, মেথড অফ অ্যাজিউম স্টেটের একদম বেসিক যেটা একদিন যেটা অনলাইন ক্লাসে দেখাইছি, এটা কিন্তু অনলাইনের ভিডিওটাও দিয়ে দিছি। যদি এটাতে একটু সমস্যা থাকে ওইটা দেখে নেওয়া অবশ্যই উচিত হবে। ঠিক আছে? হ্যাঁ, বলেন। আর কোনো প্রবলেম? স্যার এই যে ডায়োডের স্যার এই যে নোডাল অ্যানালিসিসটা স্যার একটু প্যারা খাচ্ছি স্যার, একটু দেখে দিবেন। কোনটা? স্যার এই যে ডায়োডের যে ইয়াগুলো স্যার, মানে দুইটা বা তিনটা কেস যদি স্যার একটু দেখাইতেন। নোডাল অ্যানালিসিস স্যার। স্যার দুইটা ডায়োড থাকলো ওই যে এজিওমিং স্টেটের গুলা, স্যার যেটা কোশ্চেন মানে কুইজে আসছিল মেনলি। কুইজে যেটা আসছিল? জি স্যার, আমি নর্মালি স্যার নোডাল অ্যানালাইসিস বুঝি, বাট হচ্ছে স্যার ডায়োডে স্যার মানে ওই যে ভোল্টেজ গুলো আমি ধরবো নাকি ধরবো না, এটা আর কি স্যার মানে কনফিউজড হয়ে যায়। কুইজে তো মেবি এরকম ছিল। জি স্যার। এখান থেকে ভি আউটপুট নিতে বলছিল। সো এটা যদি 5 ভোল্ট হয়, এটা সাপোজ 10K, এটা 5K, এরকম কিছু একটা আছে। যদি এরকম থাকে সেই ক্ষেত্রে কি হবে, এটা মনে হয় হবে -3 ভোল্ট, এরকম কিছু একটা দিছিলাম। সো এখানকার মতামত যেটা আমি বলতেছিলাম সেটা হলো, নিচে 0 ভোল্ট আছে। সো এইখানকার ভোল্টেজটা আসলে 5 ভোল্টের আশেপাশে থাকা উচিত। সো ধরলাম 5 ভোল্টের আশেপাশে যদি থাকে, এই ফার্স্ট ডায়োডটা অটোমেটিক অন না? দেখেন তো অন কিনা, এই জি স্যার। ডায়োডটা অন কিনা, এই ডায়োডটা তাহলে অন। একইভাবে এটা যদি 5 ভোল্ট হয় আর নিচে আছে -3, এইটাও অন হওয়া উচিত কিনা? উচিত না? জি স্যার। অন হওয়া উচিত। তো দুইটা ডায়োডই অন হওয়া উচিত। এটা আমি ধরে নিছি এখানে 5 ভোল্ট আছে। 5 ভোল্ট হয়তো থাকবে না, একটু কম বেশি থাকবে, অন্য কোনো ভোল্টেজ থাকতে পারে, বাট একদম জিরো হয়ে যাবে না বা মাইনাস হয়ে যাওয়ার কথা না। আমরা একটা মানে অ্যাজাম্পশনের জন্য, অ্যাজাম্পশনের মধ্যেও একটা অ্যাজাম্পশন করতেছি যে কত হইতে পারে, যাতে আমরা যেই স্টেটটাকে অ্যাজিউম করব, যেমন এখানে আমি অ্যাজাম্পশনটা শুরুই করতে চাই D1 D2 অন অন দিয়ে। কেন অন অন দিয়ে স্টার্ট করতেছি সেটার একটা ভিত্তি থাকা উচিত। সেই ভিত্তিটার কথা বললাম যে কেন এটা আমরা অন অন ধরে স্টার্ট করব। আমরা তো অন্যগুলো ধরেও স্টার্ট করতে পারতাম, ভুল করে আবার এখানে আসতে পারতাম, বাট কেন আমরা ধরলাম সেই জিনিসটা বলে নিলাম। এরপরে যে কাজটা করব, ডায়োড গুলাকে যেহেতু সিভিডি মডেল বলে দিছিলাম, এভাবে রিপ্লেস করে দিব। সো 5 ভোল্ট, এটা 10K ধরলাম, এটা 0.7, এটা 0.7, এরকম কিছু একটা ছিল। এখন যদি আমাদের এইখানকার কারেন্টটা বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানকার ভোল্টেজ হইলো 0.7। সো এই কারেন্টটা হলো 5 - 0.7/10। এই কারেন্টটা, এই কারেন্টটা এখানে ঢুকতেছে, বের হয়ে যাচ্ছে হইলো এই পাশের কারেন্টটা। ঠিক আছে, বের হয়ে যাচ্ছে এই পাশের কারেন্টটা। এটাকে কিভাবে লেখা যায়? এটা হলো 0 ভোল্ট, এখান থেকে 0 ভোল্ট। সো এটাকে এদিকে হচ্ছে স্যার মানে যে 5 - 0.7, এটা স্যার মানে এখানে স্যার 0.7 হচ্ছে মানে এই জিনিসটা আর কি স্যার আমি বুঝতেছি না আর কি actually। আচ্ছা, এটা হলো আমরা যেভাবে করতাম 250-তে, সেটা হলো একটা রেজিস্টারের অ্যাক্রসে কতটুকু কারেন্ট যাবে, সেটা হলো রেজিস্টারের আমরা যে ডিরেকশনটা ধরে নিচ্ছি, এটা তো আমরা ধরে নিচ্ছি যে কারেন্টের ডিরেকশন এটা স্টার্টিং মাইনাস এন্ডিং ডিভাইডেড বাই রেজিস্টার। সো এখানকার স্টার্টিং হলো 5 ভোল্ট, এন্ডিং হলো 0.7 ভোল্ট ডিভাইডেড বাই রেজিস্টার। সো এই যে স্টার্টিং মাইনাস এন্ডিং ডিভাইড বাই রেজিস্টার। একইভাবে
এই যে এই 5 ওহমের অ্যাক্রসে যে কারেন্টটা বের করতে চাই সেটার জন্য কি করব, স্টার্টিং 0 ভোল্ট, কারণ এটা যদি 0.7 হয় এখানে আরো 0.7 ড্রপ হয়ে 0 ভোল্ট হয়ে গেছে। সো 0 মাইনাস এন্ডিং হলো -3 ভোল্টে ডিভাইডেড বাই 5 কিলো প্লাস আই। এই আইটা হলো এই কারেন্ট, ঠিক আছে? তো এখান থেকে আই এর ভ্যালুটা চলে আসে। এখন কি ক্লিয়ার? হ্যাঁ তো স্যার এখানে স্যার আইটা কই থেকে আসতো মানে স্যার এখানে আইটা তো আমরা এই যে এই পয়েন্টে কেসিএল করতেছি, তো এখানে তো তিনটা কারেন্ট, একটা উপর দিয়ে নামতেছে, একটা ডানে বের হয়ে যাচ্ছে, একটা নিচে বের হয়ে যাচ্ছে না, নিচেও তো কিছু কারেন্ট যাবে। এখন স্যার এখানে তো স্যার আমি জানি না যে এই নোডের ভোল্টেজ কত অ্যাকচুয়ালি, এটা জিরো হ্যাঁ, পয়েন্ট সেভেন এই নোডের ভোল্টেজ আমরা জানি যে এটা 0.7, কারণ গ্রাউন্ডের সাথে একটা ভোল্টেজ সোর্স ডিরেক্টলি কানেক্টেড থাকলে সেটার ভোল্টেজ আমরা ডিরেক্টলি জানি। যেমন এখানে গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি 0.7 ভোল্ট কানেক্টেড থাকায় আমরা জানি যে এটা 0.7 ভোল্ট হবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে? বুঝতে পারছি স্যার এবার। কিন্তু স্যার এই যে 5 ভোল্টের যে ইয়ারটা স্যার, ওইখান থেকে তো স্যার একটু ভোল্টেজ এখানে আসার কথা না? হ্যাঁ, ভোল্টেজ আসার কথা, সেটা পুরাটাই 10 কিলো ওহমের মধ্যে ড্রপ হচ্ছে। ঠিক আছে, 4.3 ভোল্ট যে গ্যাপটা, সেই গ্যাপটা ড্রপ হচ্ছে 10 কিলো ওহমের মধ্যে, ড্রপ হয়ে সে 0.7 ভোল্ট হয়ে গেছে। ঠিক আছে? আহ জি স্যার। আচ্ছা, আর কি কি প্রবলেম আছে বলেন তো? স্যার ওই যে স্যার অপ এম্পে V1 আর V2 যদি সেম আসে তাহলে আউটপুট কত আসবে স্যার? 0 V1, না স্যার? হ্যাঁ V1 V2 সেম থাকলে তো আমাদের, মানে এইটা বেসিকটা আমি বলি, হ্যাঁ আবার বেসিকটা রিমাইন্ড করি, এই বেসিকটা ভুল না করলে আসলে কম্পারেটরের ম্যাথ ভুল হওয়ার কোনো চান্সই নেই। ধরেন V1 V2 এটা আমাদের আউটপুট, এটা আমাদের V প্লাস, এটা V মাইনাস। সো কথা হলো, প্রথমে হইলো আমাদের V1 আছে, V2 আছে। ওই যে কুইজে একটা ছক দিছিলাম, সেই ছকটাই কিন্তু আমাদের বেসিক, হ্যাঁ V1 V2। এখানে তারপরে ছিল ভিডি, ভিডি মানে কি বলেন তো? V2 মাইনাস V1। তারপরে ছিল এভিডি, তাই না? তারপরে ছিল V0, যেটা অ্যাকচুয়াল আউটপুট। মনে করে দেখেন, এই যে এরকম একটা টেবিল ছিল। তো প্রথমে আমাদের V1 V2 এখানে যেটাই হোক, আমরা এই দুইটার যে ডিফারেন্সটা সেটা অলওয়েজ 0 পাবো। এই জিরোর সাথে আমরা বড় একটা গেইন মাল্টিপ্লাই করলেও, ধরেন এ হইলো এখানে 2000, সেটাও আমরা 0ই পাবো। তার মানে আউটপুটে আমরা 0ই পাবো না? দেখেন তো। স্যার ডায়োডের স্যার একটা মানে কঠিন দেখে একটা স্যার সার্কিট সলভ করে দেন না স্যার, ডায়োডটা নিয়ে স্যার বলে। স্যার আচ্ছা, আসতেছে, একটা একটা করে আসতেছে, এটা আগে বোঝা যায় কিনা দেখেন। জি স্যার, এটা স্যার স্যার আমি বুঝতে। যদি স্যার আমার এখানে একটা কোশ্চেন ছিল, আমি যদি হচ্ছে V1 কে মানে ইনভার্টিং টার্মিনালে যদি রেফারেন্স ধরি, রেফারেন্সে যে ভোল্টেজটা দেওয়া থাকবে, ইনপুটেও যদি সেম ভোল্টেজ দেয় তাহলেও তো এই ফর্মুলা অনুযায়ী জিরো, মানে ভি আউটপুট জিরোই পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। যেখানে রেফারেন্স থাকুক সমস্যা নাই। আমরা যখনই কম্পারেটরের ম্যাথ করব বা এই যে ওপেন লুপের জিনিসপত্র যখন দেখবো, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দুইটা ডিফারেন্স, সেইটাকে আমরা অ্যামপ্লিফাই করতে, মানে সেটা হলো একটা গেইন দিয়ে মাল্টিপ্লাই হয়। সেই গেইনটার অ্যান্সার যদি স্যাচুরেশনের চেয়ে বড় হয়ে যায় তাহলে স্যাচুরেশনই হবে অ্যান্সার, আর যদি দুইটার লিমিটের মধ্যে থাকে তাহলে আমাদের এই এভিডি করলে যেটা আসে, মানে গেইন দিয়ে মাল্টিপ্লাই করার পরে যেটা আসে সেটা হবে অ্যান্সার। আর যদি গেইনটা যদি মাল্টিপ্লাই হয়ে স্যাচুরেশনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে স্যাচুরেটেডটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, ডায়োডের ম্যাথ করে দিব, সমস্যা নাই। আর অপ এম্পের কোনো প্রবলেম আছে কিনা একটা একটা করে যাই। অপ এম্পের ওপেন লুপ, ওপেন লুপের মধ্যে আছে কম্পারেটর, আর শুধু কম্পারেটরই বানানো লাগতে পারে, এছাড়া আর তেমন কিছু না। খালি এখানে কি কি প্রবলেম থাকতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। একটা থাকতে পারে যে একটা সার্কিট দেয়া, আচ্ছা লিখে দিই। সাপোজ এখানে সার্কিটটা ড্র করা, গ্রাফ ইনপুটের দিয়ে দেয়া, আউটপুট গ্রাফ ড্র করা, এরকম একটা জিনিস বলতে পারে। ঠিক আছে, যে এটা ড্র করো। এছাড়া আর কি থাকতে পারে? এই দুইটা গিভেন থাকতে পারে, এইটা ডিজাইন করতে বলতে পারে, যেটা একটা ডিজাইন প্রবলেমের আন্ডারে পড়ে যাবে। ঠিক আছে,
যখন প্র্যাকটিস করবেন, লাস্ট মোমেন্টের প্র্যাকটিস, বা কালকে যদি দুপুরে পরীক্ষা হয় সকালে উঠে যদি প্র্যাকটিস করতে চান, বা আজকে রাতে যদি প্র্যাকটিস করতে চান, এভাবে টাইপ ধরে ধরে অ্যাটলিস্ট একটা কঠিন ম্যাথ নিয়ে ট্রাই ট্রাই করবো, ঠিক আছে, যে কিভাবে সার্কিট আর ইনপুট গিভেন, আউটপুটটা ড্র করতে পারি কিনা, ইনপুট আউটপুটের গ্রাফ গিভেন, সেখান থেকে আমরা প্রবলেম এই সার্কিটটাকে ডিজাইন করতে পারি কিনা, ঠিক আছে। এই প্রবলেমটা হলো ওপেন লুপের প্রবলেম। এরপরে আছে হলো আমাদের ক্লোজ লুপ। ক্লোজ লুপে আমাদের কিছু ফিক্স ফরম্যাট আছে, যেমন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, সামিং অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং সামিং যেটা, ইনভার্টার। এই যে ছয়টা আছে, এই ছয়টা আমরা নিজেরা আঁকতে পারি কিনা, এটা একদম ফ্ললেসলি মুখস্থ করে যাবেন। কালকের জন্য অবশ্যই মুখস্থই করে যাবেন, কোনটার কি ফর্মুলা সেটা সহ মুখস্থ করে যাবেন, ঠিক আছে, যাতে ছয়টা বললেন যে, হ্যাঁ। পাঁচটা ক্লোজ লুপ আর একটা কি ওপেন লুপের কথা বললেন, ছয়টা যে বললেন। না, আমি ইনভার্টারটাকে একটা হিসাবে কাউন্ট করছি আর কি, সেই হিসাবে ছয়টা হয়। মানে নন ইনভার্টিং, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, সামিং, আর একটা বলছি ইনভার্টার। ইনভার্টার বেসিক্যালি এই যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের রেজিস্টার দুইটা সমান হলে যেটা হয়, মানে সাইন চেঞ্জার যেটা, ঠিক আছে, ওইটাকে একটা আলাদা করে ধরছি, বা পাঁচটাই মেইনলি ধরতে পারেন, আমি ছয়টা বললাম আর কি, ইচ্ছা, ঠিক আছে। এইটার ফরম্যাটটা একদম মেমোরাইজ করে, ফর্মুলা সহ মেমোরাইজ করে পরীক্ষার হলে যাওয়া উচিত। এক, এখান থেকে কি প্রবলেম থাকতে পারে, এখান থেকেও সেম, যে একটা বড় সার্কিট দেয়া থাকতে পারে যেখানে অনেক কিছু দেয়া, এরকম একটা, এটা হলো একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং থেকে একটা ডিফারেন্সিয়েটারে গেল, সেখান থেকে একটা সামিং এ গেল, এরকম কিছু একটা দেয়া, বললো যে হ্যাঁ এখান থেকে এর কি হবে, মানে এখানকার যে ফাংশনটা আসবে সেটা কি হবে, এটা যদি ভিআই হয় আমার ভি আউটপুটটা কি হবে, এটা কি হবে। এইটা এক টাইপের ম্যাথ আসতে পারে। আরেক টাইপের ম্যাথ কি আসতে পারে, এটাও বোঝা যাচ্ছে, যেটা আমরা কুইজে দিছিলাম, ডিজাইন প্রবলেম থাকতে পারে। ডিজাইন প্রবলেমটা প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, কারণ আপনারা জেনারেল অ্যানাউন্সমেন্টে দেখছেন যে ডিজাইন প্রবলেমের একটা পার্টই আছে, যে ডিজাইন প্রবলেম আসবে। তো ডিজাইন প্রবলেম আসলে অপেম থেকে যদি ডিজাইন প্রবলেম আসে, এরকম প্রবলেম আসার চান্স অনেক বেশি না? আপনারা চিন্তা করে দেখেন, এখন আমি কিন্তু কোয়েশ্চেন দেখি নাই, তো আমি আমি যেভাবে চিন্তা করতেছি সেভাবে সাজেশন দিতে পারবো, ঠিক আছে। তো আমার সাজেশন যদি হয় যে দেখেন, আপনার জেনারেল অ্যানাউন্সমেন্টটা দেয়া যে ডিজাইন প্রবলেম আসবে, ডিজাইন প্রবলেম যদি আসে, অপএম থেকে যদি একটা ডিজাইন প্রবলেম আসে, এরকম একটা ডিজাইন প্রবলেম আসার চান্স অনেক বেশি। অথবা কম্পারেটর থেকে ডিজাইন প্রবলেম আসার চান্স আছে, যে ইনপুট আউটপুট দিয়ে দিল, আমাদের সার্কিটটা ডিজাইন করতে বলবো, এটা একটা ডিজাইন প্রবলেম। তো ডিজাইন প্রবলেমের পার্টে অপএম্পের জন্য এইটুকু আমরা বরাদ্দ করে ফেললাম। এরপরে যেটা আসতে পারে এই পার্ট থেকে, সেটা হলো যে এই আউটপুটটা ডিজাইন করা ক্লোজ লুপে। তো এখন একটা, মানে যদি সাজেশন হিসেবে বলতে চান, যে ডিজাইন প্রবলেমে যদি এটা চলে আসে ফিক্স ফরম্যাট, আমাদের সার্কিট সলভিং এর জন্য ফিক্স ফরম্যাট আসার চান্স কিরকম, কি মনে হয়? বলতেছি এই ছয়টা থেকে যদি, এই ছয়টা থেকে যদি ডিজাইন প্রবলেম চলে আসে, যে হ্যাঁ এফ ইজ ইকুয়াল টু -4 ডিএক্স ডিটি প্লাস 5y -7 ইন্টিগ্রেশন অফ জেড ডিটি, এরকম একটা সার্কিট ডিজাইন করতে বলছে, যেটা আমরা কুইজেও করছি। এইটার ফিক্স ফরম্যাট ডিজাইনটা আমাদেরকে করতে বললো। এখন তাহলে সার্কিট সলভিং পার্টে জেনারেল অ্যানাউন্সমেন্টে দেখবেন কি লেখা আছে, একটু পড়ে দেখেন, তাহলে বুঝবেন যে সার্কিট সলভিং একটা পার্ট আছে, ডিজাইন একটা প্রবলেমের পার্ট আছে। তো ডিজাইন প্রবলেমে যদি অপএম্পের এই পার্টটা চলে আসে, সার্কিট সলভিং এ এই ফিক্স ফরম্যাট গুলো আসার চান্স কিরকম? আসবে না, তাহলে তাহলে হয়তো ডিরাইভেশন, নতুন কোন হ্যাঁ, সার্কিট দিবে, ওইটাই, যেটার ফর্মুলা ডিরাইভ করতে হবে। জি জি, এটাই বলার ট্রাই করতেছি, যে তার মানে এইরকম বলার সাথে সাথে আমাদের মাথায় এই জিনিসটা প্রসেস করে ফেলা উচিত, যে নিশ্চয়ই মানে আমাদের ফিক্সড ফরম্যাট বাদে ক্লোজ লুপের যে ডিরাইভেশন গুলো আমরা ক্লাসে করছি, সেইগুলোর টাইপের কিছু আসতে পারে। তো আমাদের ওইখান থেকে আমাদের বেসিকটাকে স্ট্রং রেখে কিছু প্র্যাকটিস করা উচিত, তাই না? বোঝাই যাচ্ছে যে এরকম একটা প্রবলেম তাহলে থাকার চান্স অনেক বেশি, যদি ওখান থেকে আসে এরকম একটা প্রবলেম আসার চান্স আসলে অনেক বেশি। সেটা ছোট হবে, সেটা অনেক বড় হবে না, হাইব্রিড হবে না, তার মানে ডায়োড আর অপ মিক্স হবে না, বাট
অপ অ্যাম্পের এই আমাদের যে ডিরাইভ করে করে আমরা যে ম্যাথগুলো করছিলাম সেই জিনিসগুলো আমাদেরকে করতে শিখতে হবে। ঠিক আছে? স্যার হাইব্রিড প্রবলেম তো দিবেন না, অ্যানাউন্সমেন্টে বলেই দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বলে দিচ্ছি তো, আমিও ওইটা আবার রিপিট করলাম যে হাইব্রিড প্রবলেম থাকবে না। স্যার আরেকটা, আমাদের কি 5টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে? হ্যাঁ আহ এতগুলো? হ্যাঁ, কিন্তু কোয়েশ্চেন গুলো অনেক ছোট ছোট হবে। ঠিক আছে? ডিজাইন প্রবলেমে ধরেন খুবই ছোট ছোট কোয়েশ্চেন থাকবে। মানে এখানে যেমন 3টা পার্ট বলছি, এখানে 3টা পার্ট হয়তো থাকতো না, এখানে 2টা পার্ট দিল, তাহলে ডিজাইন করা যাবে না। জি স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে টিউশন এক্সামের টাইম নিয়ে গিয়ে আসলে খুব প্রবলেম হয় নাকি? টাইম মানে যতটুকু সময় লাগে তার মানে ওই অনুযায়ী দেয়া থাকে। আচ্ছা মানে কিছু হ্যাঁ কোর্সের এক্সামে টাইম নিয়ে অনেক প্রবলেম থাকে, হ্যাঁ, আমাদের সেরকম কোনো এই ইস্যু হয়? এই জিনিসটা নিয়ে বলছিলাম। আবারও বলি, এইখানে এই কোর্সে যে সমস্যাটা হয় সেটা হলো এখানে লেখালেখি অনেক কম থাকে। ঠিক আছে? এই কোর্সে লেখালেখি অনেক কম থাকে, চিন্তা করার পার্ট অনেক বেশি থাকে। ঠিক আছে? চিন্তা করার পার্ট অনেক বেশি থাকাতে যদি কোনো একটা ম্যাথ হাতে নেন, সেই চিন্তাটা যদি ঠিকঠাক না বসতে পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে হলো মানে একটু প্রবলেমে পড়ে যাবেন। মাথা ঠান্ডা রাখাটা ইম্পর্টেন্ট। সো যেমন দেখবেন যে আপনারা অনেকেই আছেন যাদের কাছ থেকে ধরেন কুইজে মানে বুঝতেছি যে আপনারা যদি মাথা ঠান্ডা রাখতেন, বা যদি আপনাদেরকে 20 মিনিট টাইম দেওয়া হয়েছিল, এখানে যদি 40 মিনিট টাইম দিতাম, খুব ইজিলি সলভ করে ফেলতে পারতেন। কিন্তু পারেন নাই কেন? এরকম একটা দেয়া ছিল, কোনোভাবেই মাইনাস প্লাস বাই -4 আর 5, এই জিনিসগুলা 7 5, এই জিনিসগুলো কোনোভাবেই মিলাই খুলাতে পারতেছিলেন না। ঠিক আছে? যদি 40 মিনিট টাইম দেওয়া হতো তখন হয়তো ঠান্ডা মাথায় করতে পারতেন, 20 মিনিটে সলভ করে ফেলতে পারতেন। বাট টাইমের জন্য প্রেশারটা কাজ করছে, সলভ করতে পারে নাই। তো এখানে লিখার প্রেশারটা কম, চিন্তা করার প্রেশারটা অনেক বেশি। ঠিক আছে? কিন্তু এডিকুয়েট টাইমও দেওয়া থাকে। বাট স্পাইরাল করা যাবে না যে একটা না পারলে ওইটার মধ্যে আটকে গিয়ে 40 মিনিট ধরে একটা ম্যাথ করা, এটা করা যাবে না। ঠিক আছে? স্যার এগুলা যদি স্যার যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের গুলা যদি স্যার আমি পার্ট বাই পার্ট করে মানে মেইন সার্কিটে নিয়ে আসি, তাহলে কি স্যার মানে প্রবলেম আছে? না না, প্রবলেম নাই, বাট সেটা অ্যাকুরেট হতে হবে। হ্যাঁ, মানে বেসিক্যালি যেটা বলতেছেন সেটা হলো এরকম যে হ্যাঁ, এখানে একটা ডিফারেন্সিয়েটর রাখলেন, বললেন যে হ্যাঁ এইটার আউটপুট হলো V01, এইটা আবার লাস্টে গিয়ে সামিং অ্যাম্পলিফায়ারের মধ্যে এই V01টা ঢুকাই দিলেন, তাই তো? জি এখানে স্যার। V02টা দিয়েছেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখানে আবার V02টা আনলেন, এখানে আবার V03টা আনলেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাকুরেট হতে হবে। ঠিক আছে? অ্যাকুরেট হলে কোনো সমস্যা নেই, আপনার এবার পার্ট বাই পার্ট করেও আঁকতে পারবেন। ঠিক আছে? যদি একসাথে আঁকতে চান সেটাও হবে, পার্ট বাই পার্ট করে আঁকতে সেটাও হবে। তো এটা কি ডিজাইন প্রবলেমের কথা বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইন প্রবলেমের কথা বললাম। যে আপনারা ধরেন মানে বেসিকলি এক্সাক্ট যদি বলি যে -4 dx/dt, তো এখানে আমরা কি করতে পারি? এটা ধরলাম 4 মিলি ফ্যারাড, এটা ধরলাম 1 কিলো ওহম, তাহলে এটা কি হবে? -4 dx/dt, তাই না? তো এইটাকে আমরা V01-এ যদি দেই, তাহলে কি আউটপুটে এটাই পাবো, নাকি আরেকটা ইনভার্টিং হয়ে যাবে না? আবার যদি সামিং এর মধ্যে দিয়ে যায়, আবার তো ইনভার্ট হয়ে +4 হয়ে যাবে, তাই না? তো আপনি যে জি কাজটা স্যার। করতে পারেন, এখানে আরেকটা অপ অ্যাম্প কানেক্ট করে দিয়ে এই কাজটা করে দেওয়া যায়, যে এটা এক্স, তাহলে এখানে আসতেছে +4 dx/dt, এখানে আলটিমেটলি আসতেছে -4 dx। ঠিক আছে? এভাবে করে পার্ট বাই পার্ট করে আঁকা যায় যে হ্যাঁ, এইটা হলো আমার এই এক্সপ্রেশনের জন্য আমি পাচ্ছি এইটা। ঠিক আছে? এটার জন্য আমি আঁকছি এইটা। এভাবে করে আঁকা যায়, কোনো সমস্যা নেই। আর যদি এটাকে এখান থেকে ডিরেক্ট কানেক্ট করে দেন, সেটাও সমস্যা নেই। বাট ডিরেক্ট কানেক্ট করতে গিয়ে অনেকে খাতায় পেজ শেষ করে ফেলে, তাদের জন্য আবার এই আলাদা আলাদা করে আঁকাটা অনেক সময় বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? তো এইটা গেল আমাদের অপ অ্যাম্পের পার্ট। এখন যদি ডায়োডের পার্টে আমরা অ্যানালিটিক্যাল ডিসিশন নেই আর ডিজাইন প্রবলেমের ডিসিশন নেই, সেক্ষেত্রে কিরকম হতে পারে? অ্যানালিটিক্যালের জন্য আমরা কি করতে পারি? যে ডায়োডের অ্যাজিউম স্টেট, এই জিনিসগুলো দেখতে পারি। ঠিক আছে? আর ডিজাইন প্রবলেমের জন্য ডায়োডে কি দেখতে পারি বলুন তো? ডিজাইন প্রবলেমের কি প্রিভিয়াস মিডে ডিজাইন প্রবলেম ডায়োডের খুঁজে পাইছেন? স্যার ডায়োড লজিক গেট থেকে আসছে। ডায়োড লজিক লজিক গেট গেট থেকে। থেকে কিছু? অবশ্যই ডিজাইন প্রবলেম বললে অবশ্যই ডায়োড লজিক গেট থেকেই দিতে হবে। আর অ্যাজিউম স্টেট থেকে তো আর
ডিজাইন প্রবলেম দেওয়া সম্ভবই না। সো যদি ডিজাইন প্রবলেম থাকে, এখন দেখেন আপনারা নিজেরা একটু মাথায় মাথায় চিন্তা করেন, আমি তো পুরো যদি সাজেশন দিয়ে দিই তাহলে আসলে ঠিক না, আপনাদের নিজেরও কিছু করা উচিত। আমি যদিও কোশ্চেন দেখি নাই বা কোশ্চেন আসলে কাউকে দেখানো হয় নাই, সো আমি যত ইচ্ছে সাজেশন দিতে পারি, বাট তাও আপনাদের উচিত নিজে থেকে কিছু জিনিস বের করা। যেমন তিনটা ডিজাইন প্রবলেম আসবে, নিশ্চয়ই দুইটা অপ অ্যাম্প থেকে একটা ডায়োড থেকে আসবে, অথবা দুইটা ডায়োড থেকে একটা অপ অ্যাম্প থেকে আসবে। সো আমি যদি আপনাদেরকে মানে গেস করতে বলি, কোনটা থেকে বেশি আসার চান্স ডিজাইন প্রবলেম, অপ অ্যাম্প থেকে দুইটা আসবে নাকি ডায়োড থেকে দুইটা আসবে? স্যার অপেন অপেন থেকে থেকে দুটো দুইটা আসার আসবে। পসিবিলিটি বেশি। হ্যাঁ, অপ অ্যাম্প থেকে আসার পসিবিলিটি বেশি, কারণ বুঝতেছেন যে কম্পারেটর থেকে একটা আসতে পারে আর ওই ফাংশন একটা বের করা আসতে পারে। ধরেন অপ অ্যাম্প থেকে এরকম দুইটা আসবে, তাহলে ডায়োড থেকে যদি একটা আসে সেটা কিরকম আসতে পারে? লজিক গেট থেকে আসতে পারে। তো লজিক গেট থেকে আমরা ডিজাইন করতে পারি এরকম একটা প্রবলেম খুঁজে বের করে, প্রিভিয়াস মিট থেকে অথবা প্র্যাকটিস প্রবলেম থেকে খুঁজে বের করে এরকম একটা প্রবলেম সলভ করা উচিত। ঠিক আছে, অ্যানালিটিক্যাল প্রবলেম। সো যদি অপ অ্যাম্প থেকে দুইটা ডিজাইন প্রবলেম আসে, নিশ্চয়ই অপ অ্যাম্প থেকে অ্যানালিটিক্যাল প্রবলেম একটা আসবে। সেই প্রবলেমটা নিশ্চয়ই ডিরাইভেশন প্রবলেম টাইপের থাকবে, যেটা আমাদের কোনো ফিক্স ফরম্যাটে পড়ে না। আর ডায়োড থেকে যদি দুইটা প্রবলেম আসে, মানে অ্যানালিটিক্যাল প্রবলেম আসে, সেটা কিরকম আসতে পারে? একটা অবশ্যই অ্যাজিউম স্টেটের ম্যাথ আসবে, তাই না? তার মানে পুরো ফরম্যাটটা এইভাবে ভাগ করে দেয়, যে সেকশন এ বি সি এরকম ভাগ করে দেয়, আসলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের পুরো জিনিসটা নিজেরাই আমরা একটা সাজেশনের মতো, তার মানে আমাদের কিন্তু ধরে ধরে 6টা যদি ম্যাথ, কঠিন 6টা ম্যাথ যদি প্র্যাকটিস করে যান, একদম সব কমন পড়বে, অপশন সহ কমন পড়বে। আপনারা নিজেরা চুজ করতে পারবেন যে কোনটা সলভ করতেছেন। ঠিক আছে, দেখেন বোঝা যায় কি? লজিক লজিক গেটের ডিজাইন প্রবলেম যদি খুব বেশি কমপ্লিকেটেড করতে চায় তাহলে মানে হাইয়েস্ট কি করতে পারে? না না, আমি যতটুকু জানি, যেহেতু মানে টাইম অনেক কম পাইছি আমরা, আর মানে সিলেবাসও কম, রোজার মাসও ছিল, কমপ্লিকেটেড কিছুই দেওয়া হয় নাই, টাইমও অনেক কম। মানে 1.5 ঘন্টা পরীক্ষা যদিও হবে, বাট মানে খুবই ইজি কোয়েশ্চেনই করা হবে। আর আপনারা বুঝতেছেন, 4টা বড় বড় ম্যাথ অ্যান্সার করতে হবে, অ্যানালিটিক্যাল হোক ডিজাইন হোক, প্লাস কিছু থিওরি অ্যান্সার করতে হবে, হয়তো 2টা বা 3টা। সো কিছু ম্যাথের মানে এক্সামটা একটু লেন্দি করা হয়েছে, বাট ডিফিকাল্টি লেভেল অনেক কমায় ফেলা হয়েছে। ঠিক আছে, সো যদি লজিক গেট থেকে কোনো ডিজাইন প্রবলেম থাকে, সেক্ষেত্রে হয়তো বলে দিবে যে এ অর বি এন্ড সি পুরাটার উপর অর ডি, এরকম কিছু থাকলে আমরা ডায়োড স্যার গেট কুইজ হবে। কুইজ করতে আমরা যেরকম একটা কোশ্চেন পাইছিলাম ওরকম হ্যাঁ, কিছু? ওইটার রিভার্সটার ডিজাইন প্রবলেম না, ওইটা তো অ্যানালিটিক্যাল প্রবলেম, যে আমি আপনাকে লজিক গেট দিয়ে দিছি, সেখান থেকে ফাংশনটা লেখা, এটা তো অ্যানালিটিক্যাল। এটার উল্টাটা হলো কোথায় ডিজাইন। ঠিক আছে, এখন আমি যেটা বলতেছি বা যে যেরকম করে প্যাটার্নটা সাজাই দিচ্ছি, সেটা কিন্তু আমার সাইড থেকে যেটা মনে হয়েছে সেটা বলতেছি, সেরকম নাও আসতে পারে। কিন্তু এইটা করলে আসলে সব কাভার হয়ে যায়। আপনার অপ এম্পে 3 ধরনের ম্যাথই আসতে পারে, 3 ধরনের ম্যাথও প্র্যাকটিস করা হয়, ডায়োডে 3 ধরনের ম্যাথ আসতে পারে, 3 ধরনের ম্যাথ প্র্যাকটিস করা হয়ে যায়। আর এটা প্র্যাকটিস করলে আপনারা যে কোনো কিছু অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, সো লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য এরকম টাইপ ধরে ধরে ম্যাথ করেন। স্যার অপেম্পের যে স্মোক ডিটেক্টর ওগুলা কিরকমই আসতে পারে? হ্যাঁ, ওই স্মোক ডিটেক্টর মানেই কিন্তু ডিজাইন, মানে স্মোক ডিটেক্টর মানেই কিন্তু আপনার কম্পারেটরের প্রবলেম। হ্যাঁ, স্মোক ডিটেক্টর মানেই বা ওই যে এসি চালানো বা স্মোক ডিটেক্টরে যেটা দেখাইছি, সেটা কিন্তু কম্পারেটরের ডিজাইন প্রবলেম। এটা আসলে এগুলো আসার তো চান্স আছেই, তাই না? মানে আমি তো এটাও বলছি যে 251-এর ওই যে এরকম এই বাংলা পরীক্ষার মতো একটা উদ্দীপক থাকে, এইরকম দেয়াটা সবাই খুব পছন্দ করে। কারণ আমাদের এই কোর্সটা হইলো একটু অ্যাপ্লিকেশন বেসড, তো সো এটা যেহেতু অ্যাপ্লিকেশন বেসড, সো এরকম কোয়েশ্চেন যে হ্যাঁ কম্পারেটর দিয়ে আমরা স্মোক ডিটেক্টর বা এসি চালানো বা অ্যালার্ম, এই টাইপের জিনিসপত্র গুলা দিতে পছন্দ করে। সো কম্পারেটর থেকে আসলে হয়তো এরকম কিছু একটা থাকতে পারে। ঠিক আছে, আর স্যার থিওরি টাইপ কোশ্চেন গুলো কিরকম আসবে স্যার? ওই যে থিওরি টাইপের আপনারা আগের মিডের জন্য কিন্তু লিখে দিছে, জেনারেল অ্যানাউন্সমেন্টে তো লেখা আছে, প্রিভিয়াস মিডে যেগুলো আসছিল সেগুলো অবশ্যই সলভ করবেন। ঠিক আছে, শর্ট সাজেশন হিসেবে ওটা তো লিখেই দিছে জেনারেল অ্যানাউন্সমেন্টে, ওইগুলাই হলো আপনার সাজেশন, যে ভার্চুয়াল গ্রাউন্ড কাকে বলে। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন ছিল, ভার্চুয়াল গ্রাউন্ড কাকে বলে, অ্যাজিউম স্টেট কাকে বলে। আপনি যতটুক মানে পরে যতটুক বুঝছেন সেই জিনিসটুকু লিখলেই হবে। বা বলবে যে হ্যাঁ আইভি ক্যারেক্টারিস্টিক্স, এই ভোল্টেজ সোর্সের আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম, ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টর থাকা আইভি ক্যারেক্টারিস্টিক্স কিরকম হতে পারে। এরকম ছোটখাটো প্রবলেম থাকবে, মানে এরকম ছোটখাটো ডেফিনিশন টাইপের থাকবে। ঠিক আছে?
ওইটা জাস্ট বেসিক চেক করার জন্যই, অনেক অল্প মার্ক তো, 5 মার্ক, তো অনেক ছোট একটা অ্যামাউন্টে থাকবে, ওইটার মধ্যে দেখবেন যে সমস্যা হওয়ার কথা না। বেসিক ক্লিয়ার থাকলে ওই 5 মার্ক অ্যান্সার করতে সমস্যা হবে না। বাকি 25 মার্ক নিয়ে যত টেনশন আর কি। আচ্ছা, আমার সাইড থেকে বলা হয়েছে। হ্যাঁ বলেন। স্যার একদম সলিড মার্কের এক্সাম হবে নাকি কনভার্ট হবে? বুঝি নাই কি। মানে মার্ক কি কনভার্ট হবে নাকি যে মার্কের এক্স্যাক্টলি ওই মার্কেরই না, এক্সাম হবে? কনভার্ট হবে কিন্তু কোনো বোনাস থাকবে না আর কি। কনভার্ট হবে মানে ধরতে ধরেন মিডে কত 20 মনে হয়, তো এই 30টা 20-তে কনভার্ট হবে। ঠিক আছে। আর ডায়োড একটা করাই দেন স্যার, আপনার আইপ্যাড মেবি অফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অফ হয়ে যাবে। স্যার ডিসকর্ডে স্যার ম্যাপটা একটা কোশ্চেন চলাই দেন ছিল। স্যার ডাইরেক্ট। হ্যাঁ বলেন। স্যার ডায়োডস থেকে কি এক্সঅর ন্যান্ড এসব আসবে নাকি, বা আমাদের আছে নাকি? এক্সর আসবে না, মানে এরকম ডিরেক্ট এক্সর বলবে না, এইরকম থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে মিক্স প্রবলেম আছে। এরকম থাকতে পারে, কিন্তু এরকম এক্সর থাকবে না। এক্সর তো বেসিক্যালি এরকম, তাই না, যে জি জি। এরকম এরকম থাকবে না, বাট এইটারই কাছাকাছি হয়তো এরকম থাকতে পারে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। মানে যদি এক্সর ডিজাইন করা লাগতো, বা সেক্ষেত্রে আর কি অপ অ্যাম্পের সাথে হাইব্রিড প্রবলেম চলে আসতো আর কি। কারণ এই যে বিটাকে আমরা একটা ইনভার্টারের মধ্যে দিয়ে পাঠায় সাইন চেঞ্জ করে তারপরে এর সাথে ডায়োড দিয়ে লজিকের ডিজাইন করা যায়। ঠিক আছে, ওইটা দরকার নাই, এগুলা অনেক কঠিনও। আমরা তাহলে একটা ম্যাথ দেখি, ছোট করে একটা ম্যাথ দেখে মোটামুটি টেস্ট করে দেই। আর কোয়েশ্চেন আমি যতটুকু জানি অনেক সহজই করা হয়েছে, তো এটা নিয়ে অত টেনশন করার কারণ নাই। খালি একটু মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিব, এছাড়া আর প্রবলেম হওয়ার কথা না। স্যার অ্যাসাইনমেন্ট সাবমিশন লাস্ট টাইম কখন স্যার? আজকে 12টায় শেষ হয়ে গেছে। স্যার বাড়ায় দেন স্যার, করে সাবমিশন হ্যাঁ, করার। দেন দেন, কালকে দেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু মিডের আগে জমা দিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা স্যার, মানে এক্সামের আগ পর্যন্ত সময় দেন স্যার, জমা হ্যাঁ, দিয়ে দিন। এক্সামের আগ পর্যন্ত আপনি যখন দিবেন দেন, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। তারপরে আমি ক্লোজ করে দিব, ঠিক আছে, কারণ এটা অনেক আগে দেওয়ার কথা। আমি তারপরে ক্লোজ করে দিব। এখন দেখেন এই ম্যাথটা যদি করি, আমাদের কিরকম গেস করতে পারা উচিত একটু দেখেন তো, মানে কোনটা ধরলে আমাদের ভালো হয়, এরকম একটা অ্যাজাম্পশন যদি করতে পারেন। দেখেন এইটা 6 ভোল্ট, উপরেরটা। আর এইখানে কিছু একটা থাকবে, এটা ধরেন 2 ভোল্ট বা কিছু। তো উপরেরটা অন, এইটা আমরা মোটামুটি শিওর, মানে এইটুকু আমরা বুঝতেছি, কারণ উপরটা এই পাশে 6 ভোল্ট আছে। আমি বলছি যে অ্যাজাম্পশনের মধ্যেও একটু অ্যাজাম্পশন করতে, এটা একদম আন্দাজে আসলে, বাট এটা 6 ভোল্ট, বাট এখানে কিছু একটা ভোল্ট আছে। সো উপরেরটা অন। এখন এখানে যদি 2 ভোল্ট হয়, নিচেরটা অন না? কি মনে হয়? জি স্যার। নিচেরটা, এখন নিচেরটা অন নাও হতে পারে, আমি জাস্ট বলতেছি, কারণ আমি যে 2 ভোল্ট ধরে নিয়েছি এটা কিন্তু একদম আন্দাজে, কিন্তু আমি গেস করতেছি। তো আমার সবচেয়ে এডুকেটেড গেস হইতে পারে উপরেরটাকেও অন ধরা, নিচেরটাকেও অন ধরা, এরকম কিছু একটা হইতে পারে। অথবা উপরেরটাকে অন ধরে নিচেরটাকে অফ ধরা, মানে এটা অন এটা অফ। এটাও কিন্তু খুবই ভালো একটা গেস, কিন্তু দুইটাই অফ করা এটা আসলে ধরা উচিত না। তো আমরা যে কাজটা করতে পারি, দুইটাকে অন ধরে এটা অন আছে, এটা 0.7, এটা 0.7, এটা 1K, আর এটা গ্রাউন্ড। ঠিক আছে, সো এই পয়েন্টটাতে এই ভি আউটপুট, এইখানে আমরা নোডাল অ্যানালাইসিস করব। সো কিভাবে করতে পারি, এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো 5.3 মাইনাস ভি নট বাই 1K। কেন? কারণ এই যে এই 0.7টা বিয়োগ করে দিছি। নিচের থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো 1.7 মাইনাস ভি নট বাই 1। এই দুইটা কারেন্ট ঢুকতেছে আর বের হয়ে যাচ্ছে হলো ভি নট বাই 1। ঠিক আছে, এইটা সলভ করলেই আমরা ভি নট এর একটা ভ্যালু পাই।
ভি নট এর ভ্যালু যত আসলো, এরপরে আমাদের কাজ হইলো এই যে উপরের যে কারেন্টটা যাচ্ছিল আর নিচের যে কারেন্টটা যাচ্ছিল, এইটা আমাদের আমরা যেটা ধরছি সেটাকে স্যাটিসফাই করে কিনা। তার মানে এই দিককার কারেন্টটা পজিটিভ হওয়া উচিত, এদিককার কারেন্টটা নেগেটিভ হওয়া উচিত। অ্যাকচুয়ালি তাই হয়, ঠিক আছে? এটা যদি আপনি বের করে দেখেন অ্যাকচুয়ালি তাই হয়। 5.3 মাইনাস ভি নট বাই 1, ভি নট তো একবার বের হবে, এটা করলে দেখবেন পজিটিভ আসতেছে। আর 1.7 মাইনাস ভি নট বাই 1, এটা করলে দেখবেন নেগেটিভ আসতেছে। তার মানে আমাদের যে অ্যাজাম্পশন সেটা কারেক্ট, আর আমাদের যে ভি নট বের করা এটাও এই অ্যাজাম্পশন অনুযায়ী কারেক্ট। যদি অ্যাজাম্পশন ভুল হয়, সেটা ভুল হয় কিভাবে? কারেন্টের ডিরেকশনটা ম্যাচ করে না, মানে আমাদের কারেন্টের ডিরেকশনটা ডায়োডের ডিরেকশন বরাবর হইতে হয়। সেটা যদি ম্যাচ না করে তখন বলবো যে আমাদের অ্যাজাম্পশন রং। ঠিক আছে, এইটা হলো অ্যাজিউম স্টেটের ম্যাথ। এর চেয়ে ডিফিকাল্ট মানে দুইটা ডায়োডের চেয়ে বেশি তিনটা ডায়োড দিলে আসলে 8টা কম্বিনেশন হয়ে যায়, করাটা আসলে একটু অমানবিক হয়ে যায়। এরকম দিবে না, তিনটা ডায়োড দেখলে সেটা লজিক গেটের ম্যাথের মধ্যে পড়ে যাওয়ার চান্সই বেশি। ঠিক আছে, তিনটা ইনপুট অর গেট বা এন্ড গেট এগুলা কিন্তু থাকতেই পারে, কিন্তু অ্যাজিউম স্টেটের ম্যাথ থাকলে দুইটার বেশি থাকার কথা না। ক্লিয়ার? জি স্যার। প্র্যাকটিস করার জন্য আমি স্লাইড যে ফোল্ডারটা আছে সেখানে 6টা প্রবলেমের একটা পিডিএফ দিছি, সেখান থেকে কিছু প্র্যাকটিস করতে পারেন। সেগুলো 6টা, সবগুলোই ডিফারেন্ট টাইপের প্রবলেম। ঠিক আছে, স্যার কিছুটাতে এখানে কারেক্ট। ব্লু মার্কের যেটা সার্কেল করে দিয়েছেন ওইটা স্যার আরেকবার যদি বলতেন। হ্যাঁ, ওই যে উপরের যে কারেন্টটা, উপরের যে এই যে কারেন্টটা, এটা হলো 5.3 মাইনাস ভি নট বাই 1। এইটা যদি মানে আমাদের যদি অ্যাজাম্পশনটা কারেক্ট হতে হয়, ডায়োডের দিকে যে ডিরেকশন বরাবর আমাদের কারেন্টের ডিরেকশন থাকা উচিত। সো উপরের যে কারেন্টটা এটা জিরোর চেয়ে বড় হবে, আর আমরা নিচের যে কারেন্টটা ধরতেছিলাম এটা ডিরেকশন আসলে কি হওয়া উচিত? এই বরাবর না, জি স্যার। এদিকে হওয়া উচিত। তাহলে আমরা যদি লিখি 1.7, মানে এখান থেকে যাচ্ছে এরকম একটা কারেন্টের ইকুয়েশন লিখি, সেটা হলো 1.7 মাইনাস ভি নট বাই 1, সেটা কি জিরোর চেয়ে ছোট হওয়া উচিত না? জি স্যার। বা আপনি যদি এদিক থেকে চিন্তা করেন তাহলে কি হবে? ভি নট মাইনাস 1.7 বাই 1, এটা জিরোর চেয়ে বড় হওয়া উচিত। মানে এটাকে যদি উল্টায় দিই আর কি, ঠিক আছে, যেভাবে লেখা কোনো সমস্যা নেই। মানে কারেন্টের ডিরেকশনটা আমাদের ডায়োডের ডিরেকশনের সাথে যদি ম্যাচ করে, মানে পি থেকে এন এর দিকে যায়, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, তাহলে আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট, না হলে রং। ওই অ্যাজাম্পশন গুলা কারেক্ট হওয়ার জন্য যে যে শর্তগুলো আছে সেগুলো তো আমরা ক্লাসে দেখছি, আর স্লাইডেও দেওয়া আছে, সেখান থেকে একটু রিভিউ করে নিতে পারেন। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, আমি ম্যাথ আর সলভ না করি, ম্যাথ যদি কোনো প্রবলেম থাকে আমি মানে আমাকে দিয়েন, ডিএম এ দিয়েন, আমি সলভ করে দিব, বা কোয়েরিজ এ দিলেও আমি ইন্ডিভিজুয়ালি সলভ করে দিব। আর ম্যাথ সলভ না করে মানে মেইনলি ইন জেনারেল কথাবার্তা, মানে ম্যাথ সলভ করে দিছি। আমি এটার একটু অফ করি। আহ, হ্যাঁ, এমনি এখন আর কোনো কিছু জানার আছে কিনা এই ব্যাপারে, আজ কালকের পরীক্ষার ব্যাপারে, ম্যাথ বাদে আর কারো কোনো সাজেশন বা কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। স্যার ফাইনালি একটা সামারি যদি দিতেন যে কি কি প্র্যাকটিস করবো অ্যাকচুয়ালি। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অপ এর মধ্যে 3 টাইপের প্রবলেম বলছি। একটা হলো কম্পারেটর, কম্পারেটরের জন্য ডিজাইন প্রবলেম থাকতে পারে, উল্টাটাও থাকতে পারে যে একটা কম্পারেটর দিয়ে দিল, সেখান থেকে আউটপুট ইনপুটটা দেয়া, আউটপুটটা ড্র করা, এরকম দুইটা জিনিস। আমরা যদি ফিক্সড ফরম্যাটে যাই সেখানে ডিজাইন প্রবলেম থাকতে পারে, সেখানে সার্কিট দেয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের ভ্যালুটা বের করা থাকতে পারে। এছাড়া ফাইনালি যেটা বলছিলাম সেটা হলো যে অপ এর কিছু ফিক্সড ফরম্যাট বাদে আমাদের যে ডিরাইভ করে করে ম্যাথ গুলো করতে হইতো, এই যে কেসিএল করে, নোডাল অ্যানালাইসিস করে, সেখান থেকে একটা ম্যাথ থাকতে পারে। এই গেল অপ এম্প। স্যার অপারেটর ডায়োডের একটা বললেন স্যার, কেসিএল বা ডিরাইভ একটা বললেন, আরেকটা বললেন স্যার যে কম্পারেটর, আরেকটা কি বললেন স্যার?
আরেকটা হলো ওই যে ফিক্সড ফরম্যাট যে আমাদের গুলো আছে, ওই যে ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, সামিং, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এখান থেকে ডিজাইন প্রবলেম আসতে পারে, অ্যানালিটিক্যাল প্রবলেম আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি। এটা গেল অপ অ্যাম্পের পার্ট। ডায়োড থেকে মেইনলি দুইটা ভাগ যদি করেন, একটা হলো লজিক গেট আর আরেকটা আছে হলো মেথড অফ অ্যাজিউম স্টেট। সো মেথড অফ অ্যাজিউম স্টেট থেকে একটা অ্যানালিটিক্যাল প্রবলেম আসতে পারে, আর ডায়োড লজিক গেট থেকে ডিজাইন প্রবলেমও আসতে পারে, অ্যানালিটিক্যাল প্রবলেমও আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। এভাবে ধরে ধরে প্র্যাকটিস করলে হোপফুলি সমস্যা হবে না। এছাড়া আর তো কিছু নেই। বলেন, আর কিছু আছে? তাহলে আমরা রেকর্ডিংটা স্টপ করি।